আসসালামু আলাইকুম স্যার, ক্যাপ্টেন শিবলি স্যার। স্যার স্টার্ট স্যার। স্টার্ট দিবে। আর হচ্ছে যে সবার উদ্দেশ্যেই বলি, এই মিটিং পাসওয়ার্ডটা যদি আমরা মেনটেন করি তাহলে এটাই হবে ওই 282 মানে পাসওয়ার্ড। স্যার স্যার এই পাসওয়ার্ডটা এখন থেকে কন্টিনিউ করবো স্যার। 282 জন্য এটা পাসওয়ার্ড স্যার হবে। এই আইডি এবং এই পাসওয়ার্ডটাই থাকবে স্যার। আচ্ছা, এবং সিআর এটা একটু সবাইকে জানিয়ে দিবে স্যার ওকে। সো আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা শুরু করব সেটাকে আমি বলতেছি রেগুলেশন অফ ট্রান্সফরমার অন ভেরিয়াস লোড। সো আমরা ইলেকট্রিক্যাল মেশিনের এক্সপেরিমেন্টগুলিতে ঢুকে গেলাম। সো ফার্স্ট অফ অল আমরা যদি বলি ট্রান্সফরমার জিনিসটা আসলে কি। সো ট্রান্সফরমার আচ্ছা, রোল নাম্বার চ্যাট বক্সে লেখা লাগবে না, আমি অ্যাটেন্ডেন্স মিটিং এর আমার এক্সপোর্ট করা যায় এখান থেকে অ্যাটেন্ডেন্স, আমি সেভাবে দিয়ে দিব। সো ট্রান্সফরমার মানে সোজা বাংলা কথায় মানে একটা সিস্টেম যেটা এক সার্কিট থেকে আরেক সার্কিটে আপনার পাওয়ার ট্রান্সফার করতে পারে উইদাউট বিং কন্ডাক্টিভলি কাপলড। কন্ডাক্টিভলি কাপলড ইন দ্য সেন্স কোনো ফিজিক্যাল তারের মাধ্যমে এটার কোনো কানেকশন থাকবে না, ম্যাগনেটিক্যালি সেটা এক সাইড থেকে আমার প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে এনার্জি ট্রান্সফার করবে। সো ইন শর্টে যদি লিখি, ডিভাইস which transfers energy। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার। এখন এক সার্কিট থেকে আরেক সার্কিটে যে আমি এনার্জি ট্রান্সফার করতেছি সেটা কিভাবে পসিবল, সেটা বস্তুত দুইটা ভ্যারিয়েবলের উপর পসিবল। সেখানে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে থ্রো চেঞ্জ ইন ভোল্টেজ অ্যান্ড চেঞ্জ ইন কারেন্ট। ইন্টারমিডিয়েট কনসেপ্ট ট্রান্সফরমার আমরা সবাই মোরলেস দেখে এসেছি, সো একটা বেসিক ধারণা আমাদের আছে। ভোল্টেজ এবং কারেন্টের চেঞ্জের উপর নির্ভর করেই আমার এনার্জিটা এক সার্কিট থেকে আরেক সার্কিটে চলে যাবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ট্রান্সফরমারে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার দেখেছি, স্টেপ ডাউন ট্রান্সফরমার দেখেছি। এখন আমার যেমন একটা প্রবলেম ফেস করতাম যখন পড়তে যেতাম, যে স্টেপ আপ ট্রান্সফরমারে আমার ভোল্টেজ ইনক্রিজ করে যাচ্ছে সেকেন্ডারি সাইডে উইদাউট দ্য এডিশন অফ এক্সট্রা এনার্জি অর পাওয়ার। এটা কিভাবে সম্ভব? মানে এটা তো ল অফ কনজারভেশন অফ এনার্জির বিপরীতে চলে যাচ্ছে। সো এটার উত্তরটা হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন, ট্রান্সফরমারে আপনার ভোল্টেজ স্টেপ আপ করতে পারেন, কারেন্ট স্টেপ আপ করতে পারেন, বাট ওভারঅল যে পাওয়ার আমার পি ইজ ইকুয়াল টু ভি টাইমস আই, এই জিনিসটা কিন্তু বোথ সাইডেই আপনার কনস্ট্যান্ট থাকবে। সো পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এনার্জি ট্রান্সফারও আপনার কনস্ট্যান্ট থাকবে। যাই হোক, আরো কিছু বেসিক কন্ডিশনস আছে আমার ট্রান্সফরমারের জন্য। নাম্বার ওয়ান, frequency is same for both sides. প্রাইমারি সেকেন্ডারি যেটাই বলেন, দুই সাইডেই আমার সেম ফ্রিকোয়েন্সি থাকবে। এটার মূল ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমেই ট্রান্সফরমারটা কাজ করে থাকে। শুধুমাত্র ট্রান্সফরমার না, আমরা এখানে যতগুলি এক্সপেরিমেন্টই করি না কেন সবগুলির মূল বেসিস হচ্ছে আমার ফ্যারাডেজ ল অফ
ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, একটু বেসিক কনস্ট্রাকশনটা দেখে আসি সিম্পলি কি রকম দেখতে হয়। সো আমার ট্রান্সফরমারে দুটো পার্ট থাকে, একটাকে বলছি আমরা কোর। সো আমার এরকম একটা কোর থাকবে, কোর মেড অফ আয়রন অর কাস্ট স্টিল, এবং কোরটাকে আমার ল্যামিনেটেড করে দিতে হয়। ল্যামিনেশন জিনিসটা এই ডায়াগ্রামে আমরা যতটা না ভালো বুঝবো তার থেকে বেশি ভালো বুঝবো যখন আমরা ল্যাবের লেকচার ভিডিওটা দেখব, সেখানে আমরা ল্যামিনেশনটা কিভাবে করা হয় সেটা দেখব। সো এরকম বিভিন্ন মানে সেম সাইজের স্টিলের শিটস ইউজ করা হয়, যেটাকে আমরা ল্যামিনেশন বলতেছি। সেটা দিয়ে একটা আরেকটার সাথে লাগিয়ে মাঝখানে একটা ইনসুলেশন মাইকাল লেয়ার দিয়ে একটা সলিড বডি তৈরি করা হয়। সো এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা কোর। সো একটু লিখি, consists of two parts, একটাকে বলতেছি আমি কোর আর একটাকে বলছি আমি ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং জিনিসটা সোজা বাংলা কথায় তারের পাক সংখ্যা বা পাক কুণ্ডলী। সো এরকম করে আপনার কপার ওয়্যার ট্রান্সফরমার আমরা ওয়াইন্ডিং করে দিই। একটা সাইড আমার প্রাইমারি সাইড থাকে এবং একটা সেকেন্ডারি সাইড থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই তারগুলি অবশ্যই ইনসুলেটেড ওয়্যার, কারণ এই তার যদি ইনসুলেটেড না হয়ে বেয়ার কন্ডাক্টর স্ট্র্যান্ড হতো তাহলে কিন্তু আপনি দেখেন এখানে যদি আমি কোনো ভোল্টেজ সাপ্লাই দিতাম, তার আমার কপারের তৈরি, কোর আপনার মেটাল আয়রন অথবা স্টিলের তৈরি, বোথ অফ দেম আর মেটাল, এবং মেটাল খুব গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কন্ডাক্টিভলি কাপলড হয়ে যেত। বাট আমাদের পারপাস হচ্ছে এখানে ইন্ডাকটিভলি কাপল করা। সো দিস ইজ আ ট্রান্সফরমার। এখন আমরা নেক্সট টপিকটা যদি চলে যাই, সেটা হচ্ছে আমার আইডিয়াল ট্রান্সফরমার থিওরি, যেটাকে বলছি আইডিয়াল ট্রান্সফরমার। XFR, it's a short form of transformer theory. আচ্ছা, আমার আইডিয়াল ট্রান্সফরমার বলতে আমরা কি বুঝি? আইডিয়াল ট্রান্সফরমারের অনেকগুলি কন্ডিশনের মধ্যে মেইন যে দুটো কন্ডিশন তা হচ্ছে আমার এখানে যে আমি কন্ডাক্টর ইউজ করছি সেটা তো আমার 100% মানে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি 100% কন্ডাক্টিং না। মেটাল হলেও তার মধ্যে খুবই নেগলিজিবল অ্যামাউন্টের একটা রেজিস্ট্যান্স থাকবে, অবশ্যই থাকবে। আইডিয়াল কন্ডাক্টরের আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে নো ওহমিক রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিংস, এই ওয়াইন্ডিং এর কোনো ওহমিক রেজিস্ট্যান্স থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 ইজ দ্যাট এখানে যখন আমি ফ্লাক্স জেনারেট করব, সেটা কিভাবে জেনারেট হয় সেটা আমরা আসতেছি। ফ্লাক্স যখন জেনারেট করা হবে, সম্পূর্ণ ফ্লাক্সটা কিন্তু আমার সেকেন্ডারিকে কাট করতে পারবে না, বা সম্পূর্ণ ফ্লাক্সটা এখানে ট্রাভেল করতে পারবে না। কিছু ফ্লাক্স আমার লিক করবে, সেই ফ্লাক্সটাকে আমি বলতেছি হচ্ছে লিকেজ ফ্লাক্স। এই লিকেজ ফ্লাক্সটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখা গেলেও আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে থাকে না। সো সেকেন্ড কন্ডিশন ইজ নো লিকেজ ফ্লাক্স। এই দুটো কন্ডিশন যদি ফুলফিলড হয়, এটার আউটকাম হচ্ছে আউটকাম ইজ আমি প্রাইমারি সাইডে যে ভোল্টেজ দিব সেকেন্ডারি সাইডের ভোল্টেজ এক্স্যাক্টলি সেম আসবে। সো প্রাইমারি ভোল্টেজ will be equal to the secondary voltage. I hope এই পর্যন্ত ক্লিয়ার। নাও এই ট্রান্সফরমারটাই কথাই চিন্তা করি আমরা
কি করলাম, প্রাইমারি সাইডে একটা অল্টারনেটিং কারেন্ট সোর্স লাগিয়ে দিলাম, এসি সোর্স, যেটার আমি ভোল্টেজটাকে বলতেছি হচ্ছে V1. সো V1 connected to প্রাইমারি সাইডে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলাম, এবং এই ভোল্টেজ সোর্সটা কানেক্ট করার ফলে আসলে কি হচ্ছে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, এবং কারেন্টটা আমার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে এভাবে ফ্লো করবে, তাই তো। সো কারেন্টটা যদি এভাবে ফ্লো করে, তাইলে সেই কারেন্টটাকে আমি বলতেছি কারেন্ট প্রডিউসড হচ্ছে I1, যেটাকে বলতেছি হচ্ছে আমি প্রাইমারি কারেন্ট। আচ্ছা, ওকে। সো প্রাইমারি সাইডে আমি ভোল্টেজ দিলাম, একটা কারেন্ট ফ্লো করা শুরু করলো, ফেয়ার এনাফ। এখন আমরা এই জিনিসটা তো সবাই জানি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে, কোনো ওয়্যারের মধ্যে দিয়ে, যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমি অল্টারনেটিং কারেন্ট ফ্লো করি, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। সো ম্যাগনেটিক ফিল্ড যদি ক্রিয়েট হয়, এখানে অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হবে, which is represented by Greek letter phi. সো এখানে সাপ্লাই দেওয়া মাত্রই দুইটা জিনিস ঘটতেছে, একটা হচ্ছে আমার অল্টারনেটিং কারেন্ট একটা প্রডিউস হচ্ছে, নাম্বার 2 অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স phi is also created. ম্যাগনেটিক ফ্লাক্স phi ক্রিয়েট হলো। ওকে, ফেয়ার এনাফ। এখন যে জিনিসটা হয়, আমার এই ম্যাগনেটিক ফ্লাক্সটা দুই সাইডের কন্ডাক্টরকে কাট করবে। সো এটা আমার প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। সো আমার এভাবে আসছে ফ্লাক্সটা, বোথ সাইডের কন্ডাক্টরকে কাট করলো। কাটস প্রাইমারি সেকেন্ডারি কন্ডাক্টর। প্রাইমারি এবং সেকেন্ডারি কন্ডাক্টরকে যদি আমি অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স দিয়ে কাট করি, তাহলে এটাও আমরা জানি যে এখানে দুটো ভোল্টেজ উৎপন্ন হবে। দ্যাট ইজ অলসো ফ্যারাডেজ ল। সো এখানে একটা ভোল্টেজ উৎপন্ন হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে E1, এটাকে বলছি হচ্ছে E2। সো আমার E1 is the primary induced voltage and E2 consequently is the secondary induced voltage. So primary induced voltage, secondary induced voltage, এবং যদি আপনারা স্মরণ করতে পারেন সেকেন্ড ইয়ার ফিজিক্সের কথা, প্রাইমারি ইনডিউসড ভোল্টেজটা তৈরি হয় হচ্ছে আমার সেলফ ইন্ডাকশনের কারণে। মানে এই কারেন্ট যেখান থেকে ফ্লাক্সটা উৎপন্ন হয়েছে, সেই কন্ডাক্টরকে যদি সেই ফ্লাক্স কাট করে, তাহলে আমরা সেটাকে বলতেছি সেলফ ইন্ডাকশন। আর সেকেন্ডারিটা আপনার উৎপন্ন হয়েছে আমার মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে। সো সেকেন্ডারিটা আমার মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে এখানে ভোল্টেজ ক্রিয়েট হল। ওকে, এখন আমার সেম কেস, এখন আমি এখানে যদি একটা ভোল্টেজ দেই, তাহলে কি হচ্ছে, এই ভোল্টেজটা তো ক্রিয়েটেড হলো, এই ভোল্টেজটা এই কন্ডাক্টরের মধ্যে দেয়া আছে। সো এখানে যদি অল্টারনেটিং ভোল্টেজ দেয়া হয়, তাইলে আমার এই পাশে
একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমি বলতেছি হচ্ছে V2. V2. So V2 is the secondary voltage. এখন আমরা একটু ভেক্টর দিয়ে এই জিনিসটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। ভেক্টর ডায়াগ্রামটা দেখে সবাই শুরুতে একটু ঘাবড়ে যায়, ঘাবড়ানোর কিছুই নেই। শুরুতে আমরা একটু যদি কথা বলে নিই তাহলে দেখবেন জিনিসটা অনেক ইজি। একটা কথা বলে আসি, প্রাইমারি ভোল্টেজের ফলে আমার এই দুটো ইনডিউস ভোল্টেজ ক্রিয়েট হয়। তাহলে লেন্জের ল বলে একটা ল আছে, লেন্জ ল আমার বলে হচ্ছে দ্য ক্রিয়েটিং ফোর্স, যেই কোয়ান্টিটি দিয়ে আমি ক্রিয়েট করছি একটা সেকেন্ড কোয়ান্টিটিকে, দ্য সেকেন্ড কোয়ান্টিটি উইল অপোজ দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি। সো আমাদের ক্ষেত্রে E1 এবং E2 ভ্যালুটা আমার V1 এর মাধ্যমে ক্রিয়েট হচ্ছে, তাইলে লেন্জের ল অনুসারে E1 এবং E2 V1 কে অপোজ করবে। সো সিম্পলি স্পিকিং সেটা আমি ড্র করে ফেলতে পারি। সো আমার এটা যদি আমার V1 হয়ে থাকে, সো দিস ইজ দ্য আমার পয়েন্ট অফ রেফারেন্স, এটা যদি আমার V1 হয়ে থাকে, E1 and E2 will oppose V1, এবং অপোজ করা মানে হচ্ছে এটা ডিরেক্ট অপোজিটে থাকা। সো এটাকে বলছি আমি E2 এবং এটা হচ্ছে আমার E1, দুটোই আমার V1 কে অপোজ করলো। আচ্ছা, দ্বিতীয় যেই জিনিসটা, এখানে যে কারেন্ট ফ্লো হচ্ছে I1 কারেন্ট, এটাকে প্রাইমারি কারেন্ট অথবা আদারওয়াইজ যেটা আমরা বলে থাকি ম্যাগনেটাইজিং কারেন্টও বলা হয়ে থাকে। এই কারেন্টটা আসলে কিভাবে ফ্লো হচ্ছে দেখেন, এই কয়েলটা কিন্তু কিছুই না, বেসিক্যালি একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর বলতে আমরা কি বলছি, এরকম একটা কোর থাকবে, কোরের মাঝখানে এরকম একটা কয়েল অফ ওয়্যার থাকবে। সো তাই যদি হয়, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, আমাদের এসি সার্কিট কনসেপ্ট থেকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে সেই কারেন্টটা অবশ্যই আমার ভোল্টেজটাকে ল্যাগ করবে। এবং কত ডিগ্রিতে ল্যাগ করবে, যেহেতু আমি আইডিয়াল ট্রান্সফরমারের কথা বলছি, সো এই ইন্ডাক্টরটা আমার 100% পিওর ইন্ডাক্টর, এবং 100% পিওর ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনার ইন্ডাক্টর কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রিতে ল্যাগ করে। সো 90 ডিগ্রিতে আমার কারেন্ট ভোল্টেজকে ল্যাগ করলো। সো দিস ইজ দ্য কারেন্ট আই মিউ বললাম ম্যাগনেটাইজিং কারেন্ট। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এখন আসি আমার ফ্লাক্সের ক্ষেত্রে। ফ্লাক্সের বিষয়টা কি, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট। কারণ কি, ফ্যারাডেজ লতে আমরা জানি ভোল্টেজ ইজ ক্রিয়েটেড ডিউ টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, E is proportional to d psi over dt, এবং আমরা এটাও জানি যে এখানে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেটার কারণেই তো আমার এই প্রাইমারি কারেন্টটা ক্রিয়েট হচ্ছে। সো এই কারেন্টটাও প্রপোর্শনাল হবে আমার ভোল্টেজটার। সেই জন্যে এই সেকেন্ড রিলেশনটার দিকে যদি আমরা তাকাই, সেখান থেকে আমরা বলতে পারি ফাই ইজ প্রপোর্শনাল টু আই। এবং ফাই আর আই যদি একজন আরেকজনের প্রপোর্শনাল হয়, তাহলে আই যে ডিরেকশন ফলো করবে অবশ্যই ফাই সেই ডিরেকশনই ফলো করবে। সো আমার ফাইটা এভাবে রিপ্রেজেন্ট করে দিলাম। ভেরি সিম্পল ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমার থিওরি অ্যান্ড ইটস ভেক্টর ডায়াগ্রাম। আশা করি কোনো ডাউট থাকার কথা না। ওকে, এখন মুভিং অন, আমরা আইডিয়াল দিয়ে শুরু করলাম, আমাদের টাস্কটা হচ্ছে আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যাল সিনারিওর দিকে চলে যাব। এখন আমি ট্রান্সফরমার অন নো লোড এই কন্ডিশনটা দেখি। ট্রান্সফরমার অন নো লোড, এই ক্ষেত্রে আমার ট্রান্সফরমারটা নন আইডিয়াল। সো
আমি যদি একটু ড্র করি, আমার প্রাইমারি সাইডে আমি একটা ভোল্টেজ দিলাম, সেকেন্ডারি সাইড যেহেতু নো লোডেড কন্ডিশনে আছে সেটা ওপেন থাকবে, এবং আমার এই যে ডায়াগ্রামটা আছে, ইট ইজ নাথিং বাট দ্য ইলেকট্রিক্যাল সিম্বল অফ এ ট্রান্সফরমার, যেখানে আমার এটা হচ্ছে প্রাইমারি সাইড এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ডারি সাইড। সো এখানে যদি আমার ভোল্টেজ দেওয়া হয় V1, এখানে একটা কারেন্ট ফ্লো করবে এই পথ দিয়ে, সেটাকে আমি বলতেছি হচ্ছে I0, অথবা আপনি I1 ও বলতে পারেন, নেমিং ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এটারও একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বের করা, নো লোড কন্ডিশনে ট্রান্সফরমার কি রকম বিহেভ করে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি, প্রিভিয়াস কন্ডিশনে আমার ট্রান্সফরমার আইডিয়াল ছিল, সেক্ষেত্রে কি ছিল, আমার এই ইন্ডাক্টরগুলি 100% ইন্ডাক্টরের মতো কাজ করছিল, বাট প্র্যাকটিক্যালি 100% pure inductor is not possible. 100% pure capacitor is possible, but 100% pure inductor is never possible. এই ইন্ডাক্টরের মধ্যে মাস্ট আমার কিছু রেজিস্ট্যান্স থাকবে, সরি, এই ইন্ডাক্টরের মধ্যে আমার কিছু রেজিস্ট্যান্স থাকবে, এবং এই রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আমার আগের ভেক্টর ডায়াগ্রাম, আদারওয়াইজ কিন্তু ট্রান্সফরমার সবকিছু সেম। এই ভোল্টেজের কারণে আপনার এখানে দুটো ভোল্টেজ ক্রিয়েট হবে, E1 এন্ড E2 ক্রিয়েট হলো, এবং E1 এবং E2 যেহেতু V1 এর ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে, দে উইল অপোজ V1। সো আমরা যদি ভেক্টর ডায়াগ্রামটাকে ড্র করি, this being our point of reference, V1 যদি এরকম হয়, এটা হবে হচ্ছে আমাদের E1 and consequently this will be E2. বাট এর আগে আমরা দেখছিলাম কি, আইডিয়াল ইন্ডাক্টর ছিল, সেই জন্যে আপনার এই কারেন্টটা, ইন্ডাক্টর যে কারেন্টটা, সেটা 90 ডিগ্রিতে ল্যাগ করছিল আমার ভোল্টেজের। বাট এই ক্ষেত্রে কিন্তু আমার ইন্ডাক্টর আইডিয়াল না, এটার মধ্যে রেজিস্টিভ এলিমেন্টও আছে। সো আমার এই ইন্ডাক্টরগুলির ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে তার ইন্ডাকটিভ পার্ট, আর একটা হচ্ছে তার রেজিস্টিভ পার্ট। দুইটা পার্ট যেহেতু আছে, দুইটা পার্টে মাস্ট তার দুইটা কারেন্ট থাকবে, একটাকে বলতেছি আমি আই মিউ ম্যাগনেটাইজিং অথবা ইন্ডাকটিভ কারেন্ট, আরেকটাকে বলতেছি আই ডাব্লিউ, এটা হচ্ছে আমার ওয়ার্কিং কারেন্ট। এবং একটু খেয়াল করে দেখেন, এই দুইটা কারেন্টের যোগফলটাই কিন্তু মূলত আমার প্রাইমারি কারেন্টটা I0। সো তাই যদি হয়, আমার ইন্ডাকটিভ পার্টের কারেন্ট হচ্ছে আই মিউ, এবং যেহেতু এটা ইন্ডাকটিভ, সেটা আপনার 90 ডিগ্রিতে ল্যাগ করছে। রেজিস্টিভ যে কারেন্টটা, সেটা আপনার ভোল্টেজ যেই ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনেই থাকবে, মানে ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ। সো দিস ইজ আওয়ার IW, দিস ইজ I মিউ। এবং দুইটা ভেক্টরের সামেশন যদি আমরা প্যারালেলোগ্রাম ল হিসেবে চিন্তা করি, by the virtue of parallelogram law, তাহলে এটা সামেশনটা হবে এই প্যারালেলোগ্রাম, বা এখানে যেহেতু রেক্টেঙ্গেল হয়ে গেছে, এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল বরাবর। So this is our
resultant primary current I naught. Simply this is the vector diagram. Okay. এখন এখান থেকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল রিলেশন বের করি। ফার্স্ট অফ অল একটা তো আমরা দেখলাম I naught will be equal to I mu plus I W. Of course these are all vector quantities. So vector symbolটা দেয়া বাধ্যতামূলক। আচ্ছা, I naught আমার এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি ফাই নট কল্পনা করি তাহলে আমার হরিজন্টাল কম্পোনেন্টের সূত্র হিসাবে, আর যদি বাংলায় বলি আমার এই পাশের লব্ধিটা যদি নেই তাহলে আই ডাব্লিউ will be equal to I naught cosine of phi naught, and I mu will be I naught sine of phi naught, যেখানে আমি কোসাইন অফ ফাই নট কে বলতেছি আমার পাওয়ার ফ্যাক্টর পিএফ। সো এখান থেকে পাওয়ার ফ্যাক্টরের একটা ক্রুড ডেসক্রিপশন বা একটা সংজ্ঞা আমরা দেখে নিতে পারি, এবং এটা যেহেতু অল্টারনেটর আপনারা পড়ে এসেছেন পাওয়ার ফ্যাক্টরের সাথে আপনারা অবশ্যই পরিচিত। পাওয়ার ফ্যাক্টর ম্যাথমেটিক্যালি যদি ডেফিনেশন বলি, ইট ইজ দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভোল্টেজ এন্ড দ্য কারেন্ট। আর ফিজিক্যাল যদি ডেফিনেশন বলি, দ্য রেশিও অফ রিয়েল পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। সো এখানে আমি ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটার দিকেই যাই। কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, এই অ্যাঙ্গেলটা, এটার যদি আমি কোসাইন অপারেটর নেই, দিস উইল বি আওয়ার পাওয়ার ফ্যাক্টর। ওকে, সো বস্তুত এই হচ্ছে আমার ট্রান্সফরমার অন নো লোড কন্ডিশন, যেখানে আইডিয়াল ট্রান্সফরমারের সাথে খুব বেশি পার্থক্য নেই, শুধুমাত্র পার্থক্য একটা জায়গায় আমার কারেন্টটা, প্রাইমারি কারেন্টটা তার শেপটা চেঞ্জ করে ফেলছে। ওকে, সেকেন্ড টপিকে আমরা আসি। এটাকে আমরা বলছি হচ্ছে ট্রান্সফরমার অন লোড। প্রথমে আমরা আইডিয়াল ট্রান্সফরমার দেখলাম, তারপর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার দেখলাম উইদাউট এনি লোড। এখন আমরা দেখব আইডিয়াল মানে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যদি আমি লোড করি। লোড করা মানে সেকেন্ডারি সাইডে আমি যদি কোনো লোড কানেক্ট করে দেই, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, যে কোনো কিছু হতে পারে। সো আমি যদি একটু ড্র করি, দিস ইজ আওয়ার ট্রান্সফরমার কোর। এটার মধ্যে আমার ট্রান্সফরমারের ওয়াইন্ডিং থাকবে। সো আমি ওয়াইন্ডিং দিয়ে দিলাম। This is the primary winding, and this will be our secondary winding. Similarly, আমি প্রাইমারি সাইডে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলাম, যেটাকে আমি বলছি ভি। তার জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হলো আই। এতক্ষণ আমরা শুধু প্রাইমারি কারেন্ট নিয়ে বদার ছিলাম, কারণ সেকেন্ডারি সাইড আমার দুই ক্ষেত্রেই ওপেন ছিল, এবং আমরা খুব ভালো মতো জানি ওপেন সার্কিটে কখনো কারেন্ট ফ্লো হয় না। এই ক্ষেত্রে আমরা যদি সেকেন্ডারি সাইডে একটা লোড কানেক্ট করে দেই, যেটাকে আমি নাম দিলাম ZL, তাহলে কিন্তু আমার সেকেন্ডারি সাইডে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে, সেটাকে আমি বলছি হচ্ছে I2। ওকে, এখন I2টা কিভাবে ক্রিয়েট হয় সেটা একটু দেখি। প্রাইমারি সাইডের জন্য আমার এখানে
দুইটা ইনডিউস ভোল্টেজ ক্রিয়েট হলো E1 অ্যান্ড E2। E1 এর জন্য আমার ফ্লাক্সটা কোন দিকে রোটেট করবে? কারেন্ট ডিরেকশন যদি এরকম হয়, তাহলে আমরা রাইট হ্যান্ড গ্রিপ রুল বলে একটা রুল আছে, সেটা যদি ড্র করি, সে দিস ইজ আওয়ার ফিঙ্গার, আই এম নট গুড এট ড্রয়িং হ্যান্ডস, তাহলে আমার থাম্বের ডিরেকশনটা যেদিকে হবে আমার ফ্লাক্সের ডিরেকশনটা সেদিকে হবে। সো কারেন্টের ডিরেকশন হচ্ছে আমার এই ফিঙ্গারের ডিরেকশন। এটা হচ্ছে হাতটাকে এমনভাবে ধরতে হবে যাতে আমার হাতের নখগুলি উপরের দিকে থাকে। সো নখগুলি যদি উপরের দিকে থাকে, এই ডিরেকশন যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, আমার ফ্লাক্সের ডিরেকশন হবে পারপেন্ডিকুলার টু দ্যাট। এরকম একটা সিম্বল, একটু অফ টপিক জিনিসটা, আমরা খুবই বহুল পরিচিত একটা জায়গায় দেখে থাকি, সেটা হচ্ছে আমাদের IEEEর লোগোতে। IEEEর লোগোতে যে সিম্বলটা দেয়া আছে সেটা মূলত আমার রাইট হ্যান্ড গ্রিপ রুলটাকেই রিপ্রেজেন্ট করে। যাই হোক, দ্যাট ইজ এ ট্রিভিয়া। সো আমার যদি এদিকে কারেন্ট ফ্লো হয়, আমার ফ্লাক্সের ডিরেকশন উইল বি পারপেন্ডিকুলার, এবং ফ্লাক্সটা তো আমার এরকম রোটেট করে আসবে। This is our flux, say phi1. Phi1 created following the right hand grip rule. দুই ধরনের রুল আছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। রাইট হ্যান্ড রুল একটা আছে, ফ্লেমিংস, রাইট হ্যান্ড গ্রিপ রুল আরেকটা আছে। রাইট হ্যান্ড রুল যেটা, সেটা আমরা জেনারেটরের ক্ষেত্রে ইউজ করে থাকি, লেফট হ্যান্ড রুল মোটরের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, রাইট হ্যান্ড গ্রিপ রুল আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো যাই হোক, এখানে আমার একটা ফ্লাক্স ক্রিয়েট হলো। এই ফ্লাক্সটা বোথ কন্ডাক্টরে কাট করার ফলে দুটা আমার ভোল্টেজ ইনডিউস হলো E1 এন্ড E2। এখন E2 ভোল্টেজের কারণে, E2 ইন ইটসেলফ সে নিজেও কিন্তু একটা অল্টারনেটিং ভোল্টেজ, এতক্ষণ এখানে কোনো কানেকশন ছিল না বলে, সে কোনো কন্ডাক্টিং পাথ পাচ্ছিল না বলে এখানে কোনো কারেন্ট ফ্লো হয়নি। বাট এই E2-র কারণে এখন এখানে একটা কারেন্ট ফ্লো হবে I2, এবং I2 ডিরেকশনটা হচ্ছে আমার এদিকে। সো I2 ডিরেকশন যদি এইদিকে হয়ে থাকে, ওয়ান্স এগেইন রাইট হ্যান্ড গ্রিপ রুল যদি আপনি চিন্তা করেন, আমার কারেন্টের ডিরেকশন এইদিকে, সো আমার ফ্লাক্স এখান থেকে যেটা জেনারেট হবে phi2, সেটা ডিরেকশন উইল বি অপোজিট টু I2। এটা একটু অন্য কালার দিয়ে দেখাই, সুন্দর লাগবে দেখতে। সো এই ফ্লাক্সটা তো উপরের দিকে যাবে, সো উপরের দিকে গেল, এই ফ্লাক্সটা আপনার এভাবে ট্রাভার্স করবে। So this is phi2. So phi2 will oppose phi1, and this gives rise to an important realization. এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে হচ্ছে, আমার phi1 কিন্তু যে পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করার কথা সেকেন্ডারিতে, সেই পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করতে পারবে না, কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকবে। বাট বস্তুত কিন্তু এই জিনিসটা হয় না। আমরা ট্রান্সফরমারের যে কোনো এক সাইডে যদি ভোল্টেজ ধরি, মোরলেস তো সেটা সবসময় কনস্ট্যান্টই থাকে। কেন থাকে? সো phi2 আপনার phi1 কে অপোজ করলো, এটার ফলে যেটা হবে, এটার কারণে আমার যেটা ঘটতেছে সেটা হচ্ছে আপনার phi2 অপোজ করতেছে phi1 কে, আপনার এই প্রাইমারি কয়েলটা আরো কিছু এক্সট্রা কারেন্ট, সেটাকে যদি আমি I2 প্রাইম বলি বা I1 প্রাইম বলি, I1 প্রাইম এক্সট্রা কারেন্ট একটু টান দিবে ভিতরে। সো I1 এক্সট্রা কারেন্ট কিছু যদি ফ্লো করে, এবং I1 তো আপনার I এর ডিরেকশনই ফলো করতেছে, সো এটা ডিরেকশনটাও আপনার phi1 এর ডিরেকশনে হবে।
I1 এর জন্য যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে ইট উইল ফলো phi1's ডিরেকশন, সো এটাকে যদি আমি বলতেছি phi2 প্রাইম। সো ঘটনা যেটা ঘটতেছে I1 এর ভ্যালু এবং phi2 এর ভ্যালু কতটুকু হবে, এটাই হচ্ছে আমাদের মূল জানার বিষয় এখানে। I1 মানে I1 এর রেসপেক্টে না বলি, phi2 এর ভ্যালু ঠিক ততটুকুই হবে যতটুকু ভ্যালু আপনার এই phi2 প্রাইমের ভ্যালু ততটুকুই হবে যেটা আমার phi2 কে ক্যান্সেল আউট করতে পারে, কারণ দেখেন এই দুইটা ডিরেকশন কিন্তু একটা আরেকটার অপোজিট। সো phi2 will be equal to নেগেটিভ অফ phi2 প্রাইম। এই কন্ডিশনটা ফিল করার জন্য যেই পরিমাণ কারেন্ট সেই পরিমাণ কারেন্ট এক্সট্রা এখানে ফ্লো করবে। তাহলে আমার যদি এই phi2 এর কারণে মানে I2 এর কারণে যে ফ্লাক্সটা সেটা তো আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এটা এবং এইটার কারণে, দুটো একটা অপোজিং ডিরেকশন সেম ম্যাগনিটিউডের, সো দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। আলটিমেটলি কিন্তু আমার দিন শেষে এক্সিস্টিং ফ্লাক্স যেটা সেটা আমার phi1 থেকে যাচ্ছে, রিমেইন অ্যাজ ইট ইজ, phi1 উইল রিমেইন অ্যাজ ইট ইজ। এবং phi1 যদি কনস্ট্যান্ট থাকে আমার এই পাশের ইনডিউসড ভোল্টেজ V2 will also remain constant throughout. Okay. So এই ছিল হচ্ছে আমার ট্রান্সফরমার অন লোড। এরপরে আমরা চলে আসি ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। Ladies and gentlemen, are you with me? সবাই কি আছেন? Yes, sir. পড়া বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার। টাইমিংটা একটু খারাপ, আই মাস্ট এগ্রি। লাঞ্চ করে আসার পর আসলে বডি সায় দেয় না, বাট উই শ্যাল ট্রাই, উই শ্যাল মেক ডু। যাই হোক, ইকুইভ্যালেন্ট সার্কিট মূলত আসলে তেমন কিছুই না। ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা যেই জিনিসটা রিপ্রেজেন্ট করি represents the various losses. ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, আমি যেটা বললাম ওহমিক লস হয় ওয়াইন্ডিং এর জন্য এবং একটা লিকেজ রিঅ্যাক্ট্যান্সের কারণে লস হয়। সো ওই ওহমিক লস এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্সের যে লসটা সেটাকেই আমি সার্কিট প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করব। সো আগে একটু লসগুলির কথা বলে আসি। আমার ওয়াইন্ডিং আছে দুইটা, প্রাইমারি সেকেন্ডারি। সো ওহমিক লস এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স, সরি এটা আসলে লিকেজ ফ্লাক্স। ওহমিক লস তো খুবই সিম্পল, ওহম মানে কি রেজিস্ট্যান্স। সো এটাকে আমি প্রাইমারি সেকেন্ডারিতে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। প্রাইমারিকে সেটাকে বলতেছি R1, সেকেন্ডারিকে বলতেছি R2। লিকেজ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স রিলেটেড টু হোয়াট? ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সই তো আমার মূলত একটা ম্যাগনেটিক সার্কিট, তাই না? ম্যাগনেটিক কম্পোনেন্ট। সো এই লিকেজ ফ্লাক্সটাকে আমি একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে আমি প্রাইমারিতে X1 ধরলাম, সেকেন্ডারিতে X2 ধরলাম। এখন দেখেন সার্কিট ইজ কমপ্লিটলি সিমিলার টু দিস সার্কিট। একেবারে হুবহু এই সার্কিটটার মতো হবে, কোন কোন জায়গাগুলি চেঞ্জ হবে সেটা একটু ভালো মতো ফলো করতে হবে। সো আমরা প্রথমে ওই সার্কিটটাই ড্র করি। আমি এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম V1, এখানে একটু গ্যাপ রাখলাম। দিস ইজ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং, this will be our secondary winding, this is the secondary winding এবং আমার এই সাইডে একটা লোড থাকলো যেটাকে আমি
জেড অফ এল বললাম। এখানে আমার যে সাপ্লাইটা ছিল প্রাইমারি সাপ্লাই, এসি সাপ্লাই, সেটাকে বলতেছেন V1। এখন আসেন প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি সাইডে এই ওয়াইন্ডিংটার মধ্যে আপনার কি হবে, একটা ওহমিক ভ্যালু থাকবে, সেজন্য একটা রেজিস্ট্যান্স দিলাম। এটা হচ্ছে আমার এই তারের রেজিস্ট্যান্সটাকে ডিনোট করবে, এবং এইটাকে কাট করার সময় এখান দিয়ে কিছু লিকেজ ফ্লাক্স তৈরি হবে, সেই জন্য একটা ইন্ডাক্টর দিয়ে দিলাম। তাইলে কনসিকুয়েন্টলি দিস ওয়ান উইল বি R1, এটা হচ্ছে X1, দুইটাকে কম্বাইন করে আমরা Z1 বলতে পারি। সেটাকে আমরা বলতেছি Z1 হচ্ছে আমার প্রাইমারি ইম্পিডেন্স। সিমিলারলি সেকেন্ডারি সাইডেও আমার একটা ওহমিক লস থাকবে এবং একটা লিকেজ রিঅ্যাক্টেন্স থাকবে। দিস উইল বি, সরি, দিস উইল নট বি X2, this will be R2, this will be X2। এখন আমার প্রাইমারি কারেন্ট যেটা ছিল I1, এই কারেন্টটার আমার দুইটা পার্ট। একটা পার্ট চলে যাবে হচ্ছে আমার প্রাইমারি কয়েলের মধ্যে, সেটাকে আমি বলতেছি হচ্ছে I2 প্রাইম, ওর এটাকে আমি বলতেছি হচ্ছে লোডিং কম্পোনেন্ট কারেন্ট। আরেকটা পার্ট যেটা দেখে আসলাম আমার ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট I0, এবং I0 আমরা যখন ট্রান্সফরমার নো লোড, I0 সমান আমি কি দেখেছিলাম, I মিউ এবং IW। I মিউ এর প্রপার্টি কি, আমার ইন্ডাকটিভ, এবং IW রেজিস্টিভ। সো আমি যদি এই কারেন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাই I0, সিম্পলি একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করলাম, একটা ইন্ডাকটেন্স দিয়ে রিপ্লেস করে দিলাম, মানে রিপ্রেজেন্ট করলাম। সো এটার মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে আমার I মিউ, সরি দিস উইল নট বি I মিউ, এটা হবে হচ্ছে আমার IW, সিন্স দিস ইজ দ্য রেজিস্ট্যান্স, এটা হবে হচ্ছে আমার I মিউ। এটাকে বলতেছি আমি R0 X0। এখানে আমার যে ভোল্টেজ দুটো উৎপন্ন হয় E1 প্রাইমারি ইনডিউসড ভোল্টেজ, সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ। So this is basically the equivalent circuit diagram of a transformer. এই সার্কিট ডায়াগ্রামটাকে আমরা মন মতো সিম্পলিফাই করতে পারি। কিভাবে করতে পারি, আমরা ছোটবেলায় একটা সূত্র শিখে আসছিলাম ট্রান্সফরমারের, N1 over N2 will be equal to E1 over E2 will be equal to I2 over I1, যেখানে 1 corresponds to primary and 2 corresponds to secondary. So এই রেশিওটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। এটা তাৎপর্যটা কি, কি কারণে ব্যবহার হবে, এইটার মাধ্যমে আমি এই কোয়ান্টিটিগুলিকে সার্কিটের সেকেন্ডারি সাইড থেকে নিয়ে প্রাইমারি সাইডে শিফট করতে পারি। দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং দিস কোয়ান্টিটি ক্যান ডু। কিভাবে হয়, যেমন আপনার সে E2 কথাই যদি চিন্তা করি, E1 over E2 will be equal to K. সো এখান থেকে আরেক লাইন যদি আমি করি, simply algebraic manipulation, E1 will be equal to K times E2. So E1 is represented as a function of E2. So এটাকে আমি লিখতে পারি হচ্ছে E2 prime, এবং সিমিলারলি আমি V2 প্রাইমও লিখতে পারি হচ্ছে V2 by K, I2 প্রাইম হবে হচ্ছে আমার K I2, R2 প্রাইম হবে হচ্ছে আমার R K স্কোয়ার্ড, তারপর হচ্ছে আপনার X2 প্রাইম হবে হচ্ছে X2 over K স্কোয়ার্ড, and
Z2 প্রাইম হবে হচ্ছে Z2 ওভার K স্কোয়ার্ড। এখানে স্কোয়ার আসার কারণটা হচ্ছে আমরা পাওয়ার নিয়ে ক্যালকুলেট করতেছি, এবং পাওয়ার যেমন আমার P ইকুয়াল টু VI অথবা I স্কোয়ার্ড R, যেহেতু I এর উপর একটা স্কোয়ার চলে আসতেছে, সো এই পাশে স্কোয়ার্ড কোয়ান্টিটি আসলে এরকম একটা K এর উপরেও স্কোয়ার চলে আসে। এটা ডেরিভেশনটা খুবই সিম্পল, আপনারা নিজেরা করে ফেলতে পারবেন আশা করি। উই আর রানিং আউট অফ টাইম, আমি একটু ফাস্ট যাব এখন। সো এটা যদি হয়, আমরা প্রত্যেকটা রিলেশন পেয়ে গেলাম। R2 প্রাইম বস্তুত কি আমার R1, Z2 প্রাইম হচ্ছে আমার Z1। সো এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে ট্রান্সফরমারের আমার দিস পার্ট উইল বিকাম কমপ্লিটলি অবসোলিট, কারণ সবগুলিকেই তো আমি এই পাশে শিফট করলাম, এটাকেও শিফট করলাম, এটাকেও শিফট করলাম, লোডটাকেও শিফট করে দিলাম। এটা তো আমার সার্কিটের বাইরে চলে গেল, এটা তো আর প্রয়োজন হচ্ছে না। তো সার্কিটটা এখন দেখতে হবে, আমার এখানে সাপ্লাই থাকলো, R1 থাকলো, X1 থাকলো, তাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা থাকবে, এটা হয়ে যাবে হচ্ছে R2 প্রাইম, এটা হয়ে যাবে আমার X2 প্রাইম, this will be our load ZL, R1 R2, sorry not R2, X1, so R1 and X1। এখানে আমার প্রাইমারি কারেন্ট যা ছিল তাই I1, এখানে সাপ্লাই ভোল্টেজ দিলাম, সেটা হচ্ছে আমার V1। এখন খেয়াল করে দেখেন, এটাও আমার I0 থাকলো। এতক্ষণ আমার E1 and E2 was a different value, কারণ মাঝখানে এরকম একটা এয়ার গ্যাপ ছিল, বাট এখানে তো আমার সেই এয়ার গ্যাপটা নাই, এবং এয়ার গ্যাপটা এখানে না থাকার কারণে যেটা হবে সেটা হচ্ছে আমার E1 will become same equal to E2, কারণ এখানে তো আপনার একটা সেম কন্ডাক্টর দিয়ে কানেক্ট করা, এবং আইডিয়াল ক্ষেত্রে একটা কন্ডাক্টরের যদি ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাদের দুই পয়েন্টের ভোল্টেজ আমার সেম হবে। ওকে, someone raised a hand, প্লিজ কোশ্চেন করেন, রুল 33। Rule 33? Mistake, sir. Mistake, sir. Okay. So let's continue. এই হয়ে গেল আমার ট্রান্সফরমারের সিম্পলিফাইড ভার্সন। এটাকে আরেকটু সিম্পলিফাইড করতে পারি, যেটা হচ্ছে আমি এই ম্যাগনেটাইজিং যে কম্পোনেন্টটা, এটাকে আমি এই পাশে যদি শিফট করি, তাহলে আমার কি হচ্ছে, শিফট করলাম সাপ্লাই, this will be the magnetizing part, এটা আমার I1, এই পাশে এটা হয়ে যাবে হচ্ছে আমার R1, যাবে আমার X1, এই কারেন্ট হয়ে যাবে হচ্ছে I2 প্রাইম, R2, সরি X2, this will be our load ZL। এটা করাতে যে সুবিধা, এই দুইটা আর মিলে আমি একটা আর ইকুইভ্যালেন্ট, এবং এই দুইটা এক্স মিলে আমি একটা এক্স ইকুইভ্যালেন্ট। সো এই দুইটা জিনিসকে আমি আলটিমেটলি একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাকটেন্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতেছি। সো দিস ইজ দ্য simplified equivalent circuit of a transformer. ওকে, এখন আমি 2টা মিনিট একটু টাইম নিব আপনাদের থেকে, এটা হচ্ছে আমি ফাইলটা একটু সেভ করে নেই।
ওকে, লেট আস রিজিউম। এখন ট্রান্সফরমারে আপনার দুই ধরনের টেস্ট হয়ে থাকে। ট্রান্সফরমার লস আপনার দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলতেছি হচ্ছে আমি কোর লস, অর আদারওয়াইজ এটাকে আপনার হিস্টেরেসিস লস বলে থাকি, এবং দুই নাম্বার যেটা সেটাকে বলতেছি আমি কপার লস। সো এই দুইটা লস মেজার করার জন্য আমার ট্রান্সফরমারের দুইটা ইম্পর্টেন্ট টেস্ট করা হয়ে থাকে। আমার কোর লসের জন্য টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে আপনার ওপেন সার্কিট টেস্ট। কপার লসের জন্য যে টেস্টটা করা হয় সেটাকে হচ্ছে আমি শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টে আমি আমার হাই ভোল্টেজ সাইডকে ওপেন রাখবো। সো এটা যদি আমার ট্রান্সফরমার হয়ে থাকে, এটার একটা হাই ভোল্টেজ সাইড থাকবে, একটা লো ভোল্টেজ সাইড থাকবে। স্টেপ ডাউন হইলে এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, আদারওয়াইজ স্টেপ আপ হইলে এটা লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ সাইড হবে। যেই সাইডে থাকুক না কেন, হাই ভোল্টেজ সাইডকে আমি ওপেন রাখবো ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে, আর শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমি লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করে দিব। সো এটার মাধ্যমে আপনার এই দুটো টেস্ট করা সম্ভব। এটা ডিটেইলটা আর বললাম না আজকে। এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আজকের ল্যাবের জন্য আমাদের মূল টাস্ক, যেটা রেগুলেশন অফ দ্য ট্রান্সফরমার। ট্রান্সফরমারে যদি সেকেন্ডারিতে নো লোড কন্ডিশন থাকে, তাহলে সেকেন্ডারি যে ভোল্টেজটা হবে সেটাকে যদি আমি 0V2 বলি, সেটাকে আমি বলতেছি হচ্ছে নো লোড ভোল্টেজ। মানে সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ লাগালাম না, সেখানে যেই সাইডে আমি ভোল্টেজ সেকেন্ডারিতে কোনো লোড না লাগিয়ে যে ভোল্টেজটা পাবো সেটাকে বলতেছি আমি নো লোড ভোল্টেজ। এবং লোডেড কন্ডিশনে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা আমরা পাই, বা ফুল লোডেড কন্ডিশনে যে ভোল্টেজটা পাই সেটাকে বলতেছি হচ্ছে আমি ফুল লোড ভোল্টেজ, আদারওয়াইজ V2। সো পার্সেন্টেজ রেগুলেশনের ফর্মুলাটা হচ্ছে দুই ধরনের। একটাকে বলতেছি আমি রেগুলেশন ডাউন, যেটা হচ্ছে আপনার the ratio of the difference between no load voltage and full load voltage over no load voltage into 100%। আর পার্সেন্টেজ রেগুলেশন আপ যেটা, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রেশিও অফ দ্য ডিফারেন্স বিটুইন নো লোড ভোল্টেজ এন্ড ফুল লোড ভোল্টেজ ওভার দ্য ফুল লোড ভোল্টেজ। দুইটা যেটাই চিন্তা করি না কেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আমার রেগুলেশনটা সবসময় কম আসে। রেগুলেশনটা যদি কম আসে তার মানে কি, আপনার লোড লাগাইলে ট্রান্সফরমারের ফুল লোড ভোল্টেজ আর নো লোড ভোল্টেজটা ইকুয়াল হবে, তাই না? এই ডিফারেন্স যত কম তার মানে হচ্ছে OV2 আর হচ্ছে V2 তত কাছাকাছি হবে। আর প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজ যদি একটা আর একটার খুব কাছাকাছি হয়, তাহলে আমি বলে আসছিলাম কি, ট্রান্সফরমার আইডিয়াল ট্রান্সফরমারের মতো কাজ করবে। এবং আমরা তো বস্তুত আইডিয়াল ট্রান্সফরমার বা আইডিয়াল কন্ডিশনের দিকেই যেতে চাই। সো সেই জন্য আমার পার্সেন্টেজ রেগুলেশন যত কম হবে তত ভালো ট্রান্সফরমারের ক্ষেত্রে। ওকে, লাস্ট টপিক ফর টুডে, সেটা হচ্ছে আমার ভেক্টর ডায়াগ্রাম। এখন নো লোড ভোল্টেজ আর ফুল লোড ভোল্টেজের আমার ডিফারেন্সটা কি রকম হয়। আমার ভি নো লোড will be equal to V full load। একটা ট্রান্সফরমারে নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজ সমান হইতো আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে হচ্ছে না কেন? কারণ
there will be a resistive loss R equivalent into I secondary plus there will be an inductive loss X equivalent into IS. এই দুটো লসের কারণেই তো আপনার নো লোড আর ফুল লোডটা সেম হচ্ছে না। তাইলে এই লসগুলি যদি আপনি কনসিডার করেন ভোল্টেজগুলি, আর ইন্টু ওয়াই এটাও কিন্তু এক ধরনের ভোল্টেজ এবং এক্স ইন্টু ওয়াই এটাও কিন্তু এক ধরনের ভোল্টেজ। সো এই তিনটা ভোল্টেজের যদি আপনি সামেশন নেন তাইলেই তো আমি নো লোড ভোল্টেজটা পাচ্ছি। ওকে, এখন আমরা আসি ট্রান্সফরমার যদি আমি ইন্ডাকটিভলি লোড করি, মানে এই যদি আপনার ট্রান্সফরমারের সাপ্লাই হয় this is ZL এবং ZL is inductive. ZL যদি ইন্ডাকটিভ নেচারে হয় তাহলে কি রকম রেসপন্স করে ট্রান্সফরমারটা সেটাই একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমার এই পাশের ভোল্টেজটাকে আমি ভি প্রাইমারি ধরি, এটাকে ধরি হচ্ছে ভি সেকেন্ডারি। সো আমার ভি সেকেন্ডারি ভোল্টেজটা যদি এরকম হয়, দিস ইজ ভিএস, তাহলে আপনার লোড হচ্ছে ইন্ডাকটিভ, তাহলে ইন্ডাকটিভ কারেন্ট I2 ভিএস কে ল্যাগ করবে। সো এই যে ল্যাগ করতেছে, দিস ইজ IS, ল্যাগ করলো। এবং আপনার আর ইন্টু IS, আর এর কোনো ফেজ নাই, নো ফেজ, তাইলে আর একটা মানে আমার স্কেলার কোয়ান্টিটি। সো আর কে যদি আই দিয়ে গুণ করি তাহলে এই পুরো কোয়ান্টিটিটা অবশ্যই আপনার IS এর ডিরেকশনকে ফলো করবে, যেহেতু এটার তো কোনো ফেজ নেই, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। তাই যদি হয় আমি এখানে এটা ড্র করি, these two are parallel. সো এইটা হবে হচ্ছে আমার আর ইকিউ IS। ইন্ডাকটেন্স আমার এটা হচ্ছে আমার লিকেজ রিঅ্যাকটেন্স ছিল, যেটা লিকেজ রিঅ্যাকটেন্স আমার সব সময় 90 ডিগ্রি থাকবে উইথ দা কারেন্ট। লিকেজ রিঅ্যাকটেন্সের যে ভোল্টেজটা 90 ডিগ্রি লিড করবে, এটা তো একটা ভোল্টেজ এক্স ইন্টু আই। সো এই ভোল্টেজটা আমার এই IS কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে, তার মানে এই জিনিসটাকেও সে 90 ডিগ্রি লিড করবে। সো এটাকে যদি আমি 90 ডিগ্রি লিড করাই তাহলে এই পয়েন্ট থেকে তাহলে এই অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি আর এই কোয়ান্টিটি হচ্ছে আমার এক্স ইকিউ IS। তাহলে এটা হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ অথবা আমার ফুল লোড ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ VS অর ফুল লোড ভোল্টেজ। তার সাথে আমি ওহমিক রেজিস্ট্যান্স লস যোগ করলাম এবং ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স লস যোগ করলাম, তাইলে কি আমার এই ইকুয়েশনটা ফুলফিল হলো না? তাহলে এখান থেকে যদি আমি নো লোড ভোল্টেজ বের করতে চাই তাহলে আমার কি হচ্ছে? নো লোড ভোল্টেজটা হবে হচ্ছে এই ভেক্টর এবং এই ভেক্টরের সামেশন, এবং এন্ড টু এন্ড সামেশন যদি করি তাহলে এই ভোল্টেজটা হচ্ছে আপনার সেই ভি নো লোড। সো ভিএস হচ্ছে আমার ভি ফুল লোড। এক্ষেত্রে আমরা দেখলাম কি ইন্ডাকটিভ লোডিং এর ক্ষেত্রে আমার ভি নো লোড অথবা এটাকে আমি বলতেছি হচ্ছে ভি প্রাইমারি উইল বি গ্রেটার দেন ভি ফুল লোড অর
ভি সেকেন্ডারি। সেম জিনিসটাই আমি রেজিস্টিভ লোডের জন্য যদি দেখি, সো রেজিস্টিভ লোডের জন্য আমার এই নিলাম, এটা হচ্ছে আমার ভিএস। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আপনার কারেন্ট উইল বি ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ, কারণ রেজিস্ট্যান্সের তো কোনো ফেজ নেই। সো কারেন্ট ভোল্টেজের সাথে ইন ফেজ থাকলো আইএস, এবং আর ইকিউ আইএস সবসময় কাকে ফলো করে? আইএস কে ফলো করে। সো এটাও হবে হচ্ছে এই ডিরেকশনে, দিস ইজ আর ইকিউ আইএস। ইন্ডাকটেন্স, লিকেজ রিঅ্যাকটেন্সের যে পার্টটা, সেটা সবসময় আপনার আর ইকিউ আইএস কে লিড করবে বাই 90 ডিগ্রি। সো এটাকে লিড করলো বাই 90 ডিগ্রি। তাইলে আমার যদি নো লোড ভোল্টেজ, এটা তো হচ্ছে আমার ভি ফুল লোড, নো লোড ভোল্টেজ যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আপনার এই রেফারেন্স পয়েন্ট থেকে এই ভেক্টর, এই ভেক্টর, এখান থেকে এতটুকু, এবং এই ভেক্টর। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, যে ভেক্টরটা, আবার এটার থেকে এটা, এবং এটার থেকে এটা, এই তিনটা ভেক্টরের সামেশনটাই তো হচ্ছে বস্তুত আমার নো লোড ভোল্টেজটা। সো নো লোড ভোল্টেজ উইল বি এটা ভি নো লোড। সো এটা হচ্ছে আমার রেজিস্টিভ কন্ডিশনের জন্য। তো রেজিস্টিভ কন্ডিশনের জন্য আমরা সেম জিনিসটা দেখলাম, ভি নো লোড অর ভি সেকেন্ডারি উইল বি গ্রেটার দেন ভি প্রাইমারি অর ভি ফুল লোড। এখন আসেন ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে। ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে জিনিসটা ইন্টারেস্টিং হয়ে যায়। ক্যাপাসিটিভলি যদি লোডেড করি, তাহলে দেখেন আপনার আমার ভি এর ডিরেকশন, ভি সেকেন্ডারি অথবা ভি ফুল লোডের ডিরেকশন যা আছে তাই, ভি সেকেন্ডারি অর ভি ফুল লোড যা ছিল তাই। বাট ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমরা কি জানি? কারেন্ট উইল লিড দ্য ভোল্টেজ। সো ইন্ডাক্টরে আইএস কারেন্ট ল্যাগ করতেছিল বাই অ্যান অ্যাঙ্গেল অফ ফাই, এই ক্ষেত্রে আইএস কারেন্ট উইল লিড। সো আইএস কারেন্ট আমার লিড করলো, দিস ইজ আইএস। বাকিটা সেম। সো আপনি একটু খেয়াল করে দেখেন, ভেক্টর ডায়াগ্রামগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। আপনি যদি ভিএস এবং আইএস এর রিলেশনশিপটা বের করতে পারেন, রেস্ট উইল ফল ইনটু প্লেস ভেরি ইজিলি। আইএস কে ফলো করবে হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্ট আইএস। সো আর ইকুইভ্যালেন্ট আইএস এটাকে ফলো করলো। দিস ইজ আর ইকুইভ্যালেন্ট আইএস। এবং লিকেজ রিঅ্যাকটেন্সটা হচ্ছে কি আমার একটা ইন্ডাকটেন্স, যেটা কিনা আপনার আর ইকুইভ্যালেন্ট আইএস এর সাথে লিড করবে বাই 90 ডিগ্রি। সো এটা 90 ডিগ্রি লিড করলো। এক্স ইকুইভ্যালেন্ট আইএস। ভেরি গুড, আমরা তিনটা ভোল্টেজ পেয়ে গেলাম। সো এটার সামেশন, এটার সামেশন এবং এটার সামেশন যদি আমি নেই, তাইলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আপনার ফুল লোড নো লোড ভোল্টেজ। সো এই ভোল্টেজটা হচ্ছে আমার ভি নো লোড অথবা ভি প্রাইমারি। এই ক্ষেত্রে কি হলো? ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ভি সেকেন্ডারি will be greater than V primary or V full load will be greater than V no load. তাহলে আমি যদি একটু ব্যাক করি রেগুলেশনের ফর্মুলাতে,
আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে এই ভ্যালুটা হবে হচ্ছে লো, এটা হবে হচ্ছে হাই, এবং প্র্যাকটিক্যালি আমরা রিডিং নেওয়ার সময় তাই দেখব যে আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে রেগুলেশনটা নেগেটিভ আসবে, আদার দুইটা কেসের জন্য পজিটিভ আসবে। সো দিস ওয়াজ দ্য ল্যাব লেকচার। একটু ডিটেইলড বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সবাই কি আছেন আমার সাথে? ইয়েস স্যার। ওকে, যদি থাকেন এই পর্যন্ত তো আশা করি কোনো প্রবলেম নেই, আছে? তাহলে লেট আস গো ফর এ ভিডিও প্রেজেন্টেশন। আমরা ল্যাবে যে কাজটা করি সেটা একটু ভিডিও রিপ্রেজেন্টেশন করব। তার আগে এই ফাইলটা একটু সেভ করে নিই। ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? Sir, yes, sir. ওকে, সো লেট আস প্লে। ওকে, তাহলে আমরা সাউন্ড শোনা এখন যাচ্ছে? যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ল্যাবের যে সাউন্ড কি শোনা যাচ্ছে ভিডিওর? Yes, sir. ওকে, তাহলে আমি এখন মিউট হয়ে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা চ্যাট বক্সে এখন কোশ্চেন করব, ভিডিওর মাঝখানে কেউ কোশ্চেন করব না, তাহলে দেখতে পারবো সবাই। সিমুলেশনটা যেটা আমরা থিওরিতে দেখলাম, এটাই এখন আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব আর কি। সো ট্রান্সফর্মার সম্পর্কে আগে একটু বলে নিই। এই জিনিসটা হচ্ছে আমার ট্রান্সফর্মার মডিউলটা। এখানে বিভিন্ন ধরনের কয়েল দেওয়া আছে, দেখেন এখানে কয়েল দেওয়া আছে, তারপর আরেকটা কয়েল দেওয়া আছে, তিনটা কয়েল। বস্তুত আমার ট্রান্সফরমারে আমরা যতটুকু করলাম সেখানে আমার দুইটা কয়েল হলেই যথেষ্ট। সো আমরা এটাকে প্রাইমারি কয়েল হিসেবে নিলাম, প্রথমটাকে 1 আর 2 এই পোর্টকে, 5 আর 6 এটাকে নিলাম হচ্ছে সেকেন্ডারি কয়েল হিসেবে। এটা আমরা লাস্টে এটা খুলে ভিতরে কি জিনিসটা সেটাও আমরা দেখব। এখন এই পোর্টগুলি নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলি হচ্ছে আপনার ট্রান্সফরমার ট্যাপিং বলে। আপনার যদি এখান থেকে পোর্ট 1 থেকে পোর্ট 2 তে যদি আপনি নেন, কয়েলের যে রিঅ্যাকট্যান্স হবে, আপনি যদি কয়েলের রিঅ্যাকট্যান্স কমাতে চান তাইলে সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি, এখানে যে কোনো একটা ট্যাপিং, তাইলে এই ক্ষেত্রে আপনার কয়েলের টার্ন সংখ্যাও কমে যাবে এবং কনসিকুয়েন্টলি তার রিঅ্যাকট্যান্সটাও কমে যাবে, ইন্ডাকটিভ। এই জিনিসটা, এইগুলি হচ্ছে আমাদের লোড, রেজিস্টিভ লোড। চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এখানে আপনার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের যে সিম্বলটা সেটা দেয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা যেহেতু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এক্সপেরিমেন্ট করতেছি, সেই ক্ষেত্রে আমাদের একটা লোড নিয়ে কাজ করলেই হবে। এখানে তিনটা আইডেন্টিক্যাল লোড ইউজ করা হচ্ছে যখন আমরা 3 ফেজ কোনো অপারেশন করব, যাতে সেটাতে অপারেট করতে পারি। এছাড়াও সিমিলারলি আমাদের ইন্ডাকটিভ লোডটাও আছে এবং ক্যাপাসিটিভ লোডটাও আছে। আমরা তিনটা দিয়ে আজকের এক্সপেরিমেন্ট করব। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই। এটা ইন ইটসেলফ নিজে একটা অটো ট্রান্সফরমার। এখন পাওয়ার সাপ্লাই এর আমার বিভিন্ন ধরনের পার্ট আছে এটার মধ্যে, যেমন এই একটা বক্স দিয়ে একটা পার্ট দেখানো হচ্ছে, এখানে আরেকটা পার্ট দেখানো হচ্ছে, এই থার্ড পার্ট, এটা ফোর্থ পার্ট। এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আমরা বোথ এসি সাপ্লাইও দিতে পারি এবং ডিসি সাপ্লাইও দিতে পারি। এই লম্বা যে দুইটা পার্ট দেখতেছেন সেই দুইটা হচ্ছে আমার এসি সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা হয়, এই দুইটা পার্ট হচ্ছে আমার ডিসি সাপ্লাইয়ের জন্য। এখন দুইটা এসির মধ্যে আপনার দুই ধরনের ক্যাটাগরি, একটা হচ্ছে আপনার ফিক্সড এসি, আরেকটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল এসি। আচ্ছা, ফিক্সড এসি রেটিংটা যদি দেখেন, এখানে 240/145 ভোল্ট দেওয়া আছে। এটা ইন্ডিকেট করে 240 হচ্ছে আপনার লাইন টু ফেজ ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ যেটাকে বলি, মানে এই যে 1 2 3 তিনটা ফেজ দেওয়া আর একটা নিউট্রাল দেওয়া,
যে কোনো একটা ফেজ এবং নিউট্রালের মাঝখানে যদি আমরা ভোল্টেজ নেই তাইলে আমরা 240 ভোল্ট পাবো, এবং 415 যেটা সেটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। সো আমি যে কোনো দুইটা লাইন 1 2 1 3 বা 2 3 যে কোনো দুইটা লাইনের এগেইনস্টে যদি ভোল্টেজ নেই তাইলে 415 ভোল্ট পাচ্ছি। এরপরে 240 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার ফিক্সড এসি সাপ্লাই, মানে এটা হচ্ছে আপনার টিউনিং নবটা। এটা আপনি যতই ঘোরাঘুরি করেন এইখানে আপনি 240 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের কারেন্ট সবসময় পাবেন, এটাতে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে যেই জায়গাটায় সেটা হচ্ছে আমার এই দ্বিতীয় মডিউলটাতে, এখানে লেখা আছে 0 to 240 ভোল্ট, এবং সেটাকে টিউন করার জন্য আমরা এই নবটা ইউজ করি। এই নবটা আপনার 0 থেকে শুরু হচ্ছে এবং 100-এ গিয়ে শেষ হচ্ছে। দিস ইজ দ্য পার্সেন্টেজ ভ্যালু। মানে আমি যদি এই নবকে এক্সট্রিম রাইটে নিয়ে যাই, মানে ক্লকওয়াইজ একবার সবচেয়ে ডান পাশে রাখি 100%-এ, তাইলে আমি এই দুই পয়েন্টের মধ্যে যে কোনো একটা লাইন আর নিউট্রালের মধ্যে আমি পাবো হচ্ছে 240 ভোল্ট। এটাকে যদি আমি এখানে 50%-এ রাখি তাইলে একটা লাইন আর নিউট্রালের মধ্যে আমি পাবো হচ্ছে 120 ভোল্টের মতো। সো এই ভ্যালুটা নিয়ে কনফিউজড হওয়া যাবে না, এটা আপনার পার্সেন্টেজ ভ্যালুতে দেওয়া আছে। এছাড়াও আপনার এসি সাপ্লাই বাদে আপনার একটা ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই এবং একটা ফিক্সড ডিসি সাপ্লাই আছে। আমরা জানি ডিসির কোনো ফেজ নাই, কোনো ফ্রিকোয়েন্সি নাই, সেজন্য আমরা এটাকে একটা লাইন নিউট্রাল, লাইভ নিউট্রাল অথবা আপনার পজিটিভ নেগেটিভ যেটাই বলি না কেন সেটা আমরা এই সাপ্লাই দুটা থেকে নিব। এটা হচ্ছে আপনার লালটা পজিটিভ, কালোটা হচ্ছে আপনার নেগেটিভ। ফিক্সড ডিসি এটা আপনার 0 থেকে 240 ভোল্ট পর্যন্ত ভ্যারি করে, প্রিন্সিপাল ইজ সেম। এই টিউনিং নবটা দিয়ে আমরা এটাকে ভ্যারি করাবো। ভ্যারিয়েবল ডিসির ক্ষেত্রে হচ্ছে এটা, ফিক্সড ডিসির ক্ষেত্রে আমি এখান থেকে সাপ্লাই নিয়ে যে কোনো জায়গায় দিই ইরেসপেক্টিভ অফ দ্য টিউনিং নব, এটা সবসময় 240 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করা। এরপরে পাওয়ার সাপ্লাই আর যে জিনিসটা আছে এখানে একটা আপনার নব দেওয়া আছে। এটা আসলে বেসিক্যালি ইন্ডিকেট করে যে আপনি যখন সে ফর ইনস্ট্যান্স আপনি সাপ্লাই নিচ্ছেন এই 1 নাম্বার লাইন থেকে এবং নিউট্রাল থেকে, সো এখানে আমরা সেই কম্বিনেশনটা সিলেক্ট করব। সরি 1 নাম্বার না, এটা তো আমাদের ফিক্সড, এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল। মনে করেন 4 নাম্বার থেকে আমি নিউট্রাল পর্যন্ত সাপ্লাই নিব, সো আমার এখানে 4-N এই পয়েন্টে এই নবটা রাখা লাগবে। সিমিলারলি আপনি সেম কেস 5 নিউট্রালও করতে পারেন, 6 নিউট্রালও করতে পারেন, এবং আপনার লাইন টু লাইন নেওয়ার অপশন আছে। 4-5 করতে পারেন, 5-6 করতে পারেন, 4-6 করতে পারেন, দ্যাট ইজ অলসো পসিবল। এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের, আমার যে এসি সাপ্লাইটা আছে ট্রান্সফরমারের মধ্যে, এই পাওয়ার সাপ্লাইয়ের টার্ন অন টার্ন অফ সুইচ। এটাকে যদি আমি এখন টার্ন অন করে দিই তাইলে আমার এই পাওয়ার সাপ্লাই অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমি তার টেনে কোনো জায়গায় লাগালে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালুজ। আচ্ছা, এ বাদে দেখেন এখানে আপনার একটা ডিস্টিংক্ট আলাদা একটা সোর্স দেওয়া আছে 24 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এসি। এই সোর্সটা আমার বেসিক্যালি ইউজ হয় আমার এখানে দুইটা পাওয়ার মিটার, ওয়াট মিটার দেওয়া আছে, একটা ওয়াট মিটার একটা ভার মিটার, এইটাকে সাপ্লাই দেওয়ার জন্য। এটার জন্য আমার আলাদা সাপ্লাই যেহেতু প্রয়োজন, সো এখান থেকে আমরা তার দিয়ে এই সাপ্লাইটা দিয়ে এটা কানেক্ট করে দিতে পারি। সো দিস ইজ বেসিক্যালি অল অ্যাবাউট দ্য পাওয়ার সাপ্লাই। এছাড়া লাস্ট একটা জিনিস বলে দিই, এখানে আপনার সেফটি প্রিকশন হিসেবে একটা রিসেট বাটন দেওয়া আছে। এটা আসলে বাটন না, এটা অটোমেটিক রিসেট করে। যখনই কোনো ওভার কারেন্ট ফ্লো করে এই জিনিসটা এরকম বাইরে বের হয়ে এই সাপ্লাইটাকে ড্রপ করে দেয়। সাপ্লাই এটা হচ্ছে অন পজিশন 1 0। সো এই হলো আমাদের পাওয়ার মাল্টিমিটার। এটা দিয়ে আমরা ভোল্টেজটা মেজার করব। কারেন্ট মেজার করার জন্য আমাদের আলাদা এসি অ্যামিটার দেয়া আছে। এটা আমরা যেহেতু আগের ল্যাবগুলি করে আসছি আমাদের একটা ধারণা আছে এই জিনিসটা কিভাবে কাজ করে। এখানে একটা কমন পোর্ট থাকে, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, টেম্পারেচার
এবং আপনার ডায়োড পোলারিটি মেজার করার জন্য আপনার একটা পোর্ট আমরা ইউজ করি, এবং কারেন্ট মেজার করার সময় আমরা কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা পোর্ট ইউজ করি। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কমনে আমার সবসময় একটা তার লাগানো থাকবে। যদি আমি ভোল্টেজ মেজার করতে চাই তাহলে এইখান থেকে আমি আরেকটা তার টেনে আমি যে কোনো জায়গায় ভোল্টেজ মেজার করতে পারবো। সিমিলারলি কমনে যদি থাকে এখান থেকে অথবা এখান থেকে আমি মেজার করে কারেন্ট মেজার করতে পারবো। কারেন্টের জন্য দুইটা নব দেওয়ার কারণ হলো যে এখানে আপনার একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ, যদি আমি কারেন্ট মেজার করি তখন আমি উপরের নবটা ইউজ করব, আর যখন আমি মোর দেন মানে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের থেকে বেশি বা অ্যাম্পিয়ার রেঞ্জে যখন মেজার করব তখন আমার এই নিচের জ্যাকটা আমরা ইউজ করব। এখানে একটা ম্যাক্সিমাম রেটিং একটা দেওয়া আছে, আপনাদের 20 অ্যাম্পিয়ার পর্যন্ত এটা সেফলি মেজার করতে পারে। সিমিলারলি এই মাল্টিমিটারটার মতো আমার এই মাল্টিমিটারের কাজটাও অলমোস্ট সেম। এরপর আমরা একটু দেখি অ্যামিটারের জিনিসটা। এইটা হচ্ছে আমার এসি অ্যামিটার। দিস ইজ অনলি ইউজ অ্যাজ কারেন্ট মেজারিং ডিভাইস। এটা দিয়ে আমি ভোল্টেজ মেজার করতে পারি না। এই জিনিসটা যেরকম আমি কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স মেজার করতে পারি, টেম্পারেচারও মেজার করা যায়, ডায়োড পোলারিটিও দেখা যায়, কন্টিনিউটি চেক, দিস ইজ মেনি আদার ইউজফুলনেস। এইটা শুধুমাত্র কারেন্ট মেজার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, প্রিন্সিপাল ইজ সেম। এটাকে আমরা ভোল্টমিটার হিসেবে এখানে অ্যাপ্লাই করতেছি, এটা আমরা অ্যামিটার হিসেবে কাজ করাবো, এবং আমরা জানি অ্যামিটার সবসময় সিরিজে থাকে। এটা আমরা সার্কিট কানেকশন দেখার সময় আরো ভালো মতো দেখতে পারবো। দুইটা রেঞ্জ দেওয়া আছে, একটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম আর একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ। আগের মতো এখানেও একটা কমন পোর্ট দেওয়া আছে। আমরা কমন পোর্টে সবসময় একটা তার রাখি। যদি আমরা মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করি তাহলে মিলি অ্যাম্পিয়ারে ইউজ করব, আর যদি আমি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট মেজার করি কমন পোর্ট এবং এই 5 অ্যাম্পিয়ারের এই পোর্টটা ইউজ করব। এই সেম বক্সে আমার ডিসি অ্যাম্পিয়ার মিটারও পসিবল, বা সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার এসি অ্যামিটার হলে এখানে এসি সিম্বলটা থাকবে, ডিসি হলে এখানে সলিড লাইন এবং ড্যাশ লাইন দিয়ে একটা সিম্বল থাকতে পারে। এই যেমন এটা হচ্ছে আমাদের ডিসি অ্যাম্পিয়ার মিটার বা ডিসি অ্যামিটার। এই যে ডিসিএ, এটা হচ্ছে এসিএ, এখানে এই যে সলিড লাইন এবং ড্যাশ লাইন দিয়ে এটা আমরা ডিসি অ্যাম্পিয়ারটাকে ইয়ে করতেছি। যাই হোক, এটা হচ্ছে এটা টার্ন অন টার্ন অফ সুইচ। এখানে কিছু রেঞ্জ দেওয়া আছে, 2 মিলি অ্যাম্পিয়ার থেকে নিয়ে আপনার 5 অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে আমরা মেজার করতে পারবো। যেহেতু আমাদের ট্রান্সফরমারের কারেন্ট রেটিং বা কারেন্ট ফ্লোটা আমাদের এই ক্ষেত্রে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে 200 মিলি অ্যাম্পিয়ারের মধ্যেই হবে, সো আমরা এই পজিশনটা, এই সুইচটাকে আমরা 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত রাখলাম। সো এই হইল আমার মেজারিং ডিভাইসেসের বর্ণনা। এছাড়াও আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যেও কিন্তু একটা অ্যামিটার দেওয়া আছে। এই অ্যামিটারটা আমরা সাধারণত অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা অ্যানালগ মিটার। এটা দেখতে গিয়ে অনেক সময় প্যারালাক্স এরর হওয়ার একটা পসিবিলিটি আছে। প্লাস যদি আমি ডিজিটাল মিটারটা ইউজ করি তাহলে আমি ডাইরেক্ট ভ্যালুটা দেখতে পারবো, প্লাস অ্যাকুরেসিটাও আমাদের ভালো হবে। এরপরে তাহলে আমরা ডাইরেক্ট কানেকশনে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামটা মানে রিড করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে কোনো এক সাইড থেকে আমরা রিড করা স্টার্ট করব। আমরা সাধারণত কনভেনশনালি লেফট সাইড থেকে রিড করি এবং রাইট সাইডে পর্যন্ত যাই। আগে আমরা কানেকশনটা বুঝাই দেই, দেন আমরা ইয়েটা দেখব কিভাবে কানেকশনগুলি দেওয়া হয়। ফর ইনস্টেন্স দেখেন আমার এখানে পাওয়ার সাপ্লাই আমি 4 এবং নিউট্রাল, মানে আমার ভ্যারিয়েবল ডিসি 4 নাম্বার এবং নিউট্রাল পিন থেকে আমি একটা সিঙ্গেল ফেজ পাওয়ার সাপ্লাই ইউজ করব 0 থেকে 100 ভোল্ট ভ্যারি করে। তার মানে এটাকে আমার 100 ভোল্ট বানাইতে হবে, এবং সেটা কিভাবে বানাবো সেটা আমরা এই ভোল্ট মিটার দিয়ে দেখব। আচ্ছা, এটা তাহলে আমার পাওয়ার সাপ্লাই গেল। 4 থেকে যাবে হচ্ছে আমার ট্রান্সফরমারের একটা প্রাইমারি সাইডে, 4 থেকে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে গেল। প্রাইমারি সাইডের একটা কয়েলের একটা প্রান্ত এবং দ্বিতীয় প্রান্ত এটা আপনার ইন্টারনালি কানেক্টেড। আচ্ছা,
মাঝখানে অ্যামিটার যেহেতু আমাদের সিরিজে থাকে, সো অ্যামিটারটা আমরা 4 এবং 1 এর এই দুইটা পোর্টের মাঝখানে সিরিজে দিয়ে দিলাম। ভোল্টমিটারটার কথা আপাতত আমরা চিন্তা করতেছি না। যাই হোক, এরপরে যেটা হবে, সেকেন্ডারি সাইডের একটা আপনার 5 নাম্বার যে পোর্টটা, এই যে আমার 5 নাম্বার পোর্ট থেকে চলে যাবে সোজা আমার লোডের এক প্রান্তে। এই হলো আমার লোডের এই প্রান্তে গেল, এবং এবং আপনার 5 নাম্বার থেকে লোডের এক প্রান্ত থেকে লোডের দ্বিতীয় প্রান্ত থেকে আবার চলে আসবে প্রাইমারির 6 নাম্বার পয়েন্টে। এর মাঝখানে আমরা সেকেন্ডারি কারেন্ট মেজার করার জন্য আরেকটা আমরা অ্যামিটার ইউজ করব, এবং এই অ্যামিটারটাও আপনার সিরিজে থাকবে। আদার দেন দ্যাট আমরা দুইটা ভোল্ট মিটার ইউজ করতেছি প্রাইমারি সাইড ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইড ভোল্টেজ মেজার করার জন্য। প্রাইমারি সাইড ভোল্টেজটা আমরা 4 এবং নিউট্রাল, যেই দুটো পয়েন্টের থেকে আমরা সাপ্লাই নিয়েছি সেই দুটো সাপ্লাইয়ের প্যারালাল করে দিব, এবং লোডের দুই প্রান্তে আমরা আবার আরেকটা ভোল্টমিটার দিয়ে প্যারালাল করে দিলে আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা মেজার করা হবে। আচ্ছা, এখন আমরা তাইলে আপনাদেরকে কানেকশনটা দিয়ে দেখি। প্রথমে আমরা কানেকশন দিব হচ্ছে 4 নাম্বার যে পজিশনটা আমার সাপ্লাইয়ের, সেখান থেকে অ্যামিটার হয়ে প্রাইমারি কয়েলের প্রথম পয়েন্টে আপনার যে কানেকশনটা লাগবে, আমরা এই যে 4 নাম্বার পয়েন্ট থেকে অ্যামিটারের কমনে দিলাম, এবং মিলিঅ্যাম্পিয়ার রেঞ্জের পোর্টটা থেকে আমরা নিয়ে চলে যাব ট্রান্সফরমারের 1 নাম্বার পোর্টে। সো আমার কানেকশনের এই জায়গাটুকু শেষ হয়ে গেল। 1 এবং 2, দেখেন 1 এবং 2 এই দুইটা পয়েন্ট আপনার ইন্টারনালি কানেক্টেড, এই লাইন এবং এই কয়েলটা দিয়ে নির্দেশ করা আছে। এরপরে আমরা চলে আসবো 2 থেকে নিয়ে নিউট্রাল পর্যন্ত। প্রাইমারি কয়েলের দ্বিতীয় প্রান্ত থেকে নিয়ে আমরা নিউট্রাল পর্যন্ত চলে আসলাম। আচ্ছা, সো দিস ইজ আওয়ার প্রাইমারি সাইড কানেকশন। ভোল্টমিটারটা আমরা শুরুতে দিচ্ছি না, ক্লাটার্ড হয়ে যাবে এই কারণে। আচ্ছা, না ভোল্টমিটার তাহলে আমরা দেখাই দিই। এখন ভোল্টমিটারটা যাবে হচ্ছে আপনার 4 এবং নিউট্রাল এই দুইটা প্যারালালে। সো এই হচ্ছে আমার ভোল্টমিটার, দুইটা জ্যাক আমি লাগাইলাম। দেখেন, একটু খেয়াল করে দেখেন আপনারা, এই যে কমনে একটা লাগাইছি যেহেতু ভোল্টেজ মেজার করব, এবং এই উপরে পোর্টটাতে লাগাইছি আমরা ভোল্টেজ মেজার করার জন্য। এখন এটা আমরা প্যারালাল করে দিচ্ছি। সো একটা গেল নিউট্রালে, একটা গেল 4 নাম্বার পজিশনে। সো এইভাবে আপনার প্রাইমারি সাইডের কানেকশনটা কমপ্লিট হয়ে গেল। সো আমার সার্কিটের এই পার্টটুকু শেষ। এখন আমরা যাব সেকেন্ডারি সাইডে। সেকেন্ডারি সাইডে আপনার 5 নাম্বার পজিশন থেকে, মানে সেকেন্ডারি কয়েলের প্রথম প্রান্ত থেকে অ্যামিটার হয়ে আপনার লোডে চলে যাবে। আমরা প্রথমে রেজিস্টিভ লোড দিয়ে দেখাচ্ছি। সো 5 নাম্বার থেকে অ্যামিটারের কমনে গেল, এবং ওটা মিলিঅ্যাম্পিয়ার জ্যাক থেকে চলে যাবে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স অথবা লোডের যে কোনো এক মাথায়। এই চলে গেল আমাদের রেজিস্টিভ লোডের মধ্যে। এবং ফাইনালি আপনার লোডের দ্বিতীয় প্রান্ত থেকে এই জিনিসটা চলে আসবে প্রাইমারি কয়েলের দ্বিতীয় মাথায়। সো এই যে লোডের দ্বিতীয় প্রান্ত থেকে প্রাইমারি কয়েলের যে সেকেন্ডারি কয়েলের যে দ্বিতীয় মাথা আছে সেটা হচ্ছে আপনার 6 নাম্বার পজিশন। এই 6 নাম্বার পজিশনে চলে আসলো। এখন শুধুমাত্র বাকি আছে আপনাদের এই ভোল্ট মিটারের কানেকশনটা দেয়া। এই ভোল্ট মিটারের কানেকশনটা আমরা দিয়ে দিব, সেটা আমরা এই রেজিস্টিভ লোড যে লোডটা সেটার সাথেও প্যারালাল করতে পারি, আবার সেকেন্ডারির এই দুই মাথার থেকেও প্যারালাল করতে পারি। বাট জেনারেলি মানে গুড প্র্যাকটিস হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের এই দুই মাথা থেকে প্যারালাল করে নেব, আমার লোড সাইড থেকে প্যারালাল করে নিচ্ছি। সো এই যে লাল তার দিয়ে আমরা দেখাই দিলাম, এই হচ্ছে আমার ভোল্টেজ। সো এখন যদি আরেকটু আমরা রিক্যাপ করি, তাহলে হচ্ছে আমরা প্রাইমারি থেকে ট্রান্সফরমারের আমার সাপ্লাই থেকে অ্যামিটার হয়ে ট্রান্সফরমারের প্রাইমারির প্রথম প্রান্তে গেলাম, ট্রান্সফরমার থেকে প্রথম প্রান্তে গেলাম, ইন্টারনালি কানেক্টেড নাম্বার 2 পয়েন্ট থেকে আমি নিউট্রালে ব্যাক করলাম, প্যারালাল করে দিলাম ভোল্টমিটার। সেকেন্ডারির প্রান্ত 5 নাম্বার কয়েল থেকে আমি রেজিস্টিভ লোডে গেলাম থ্রু অ্যামিটার,
এবং ফাইনালি আমার দ্বিতীয় প্রান্ত থেকে সেকেন্ডারি কয়েলের দ্বিতীয় প্রান্তে ব্যাক করে আসলাম। সো এই হচ্ছে আমার বেসিক্যালি কানেকশন। তাইলে আমি একটু বলে দিই কোনটার মধ্যে আমি কোন রিডিংটা পাবো। এইটাতে পাবো হচ্ছে আমি প্রাইমারি ভোল্টেজ, এই অ্যামিটারে পাবো হচ্ছে প্রাইমারি কারেন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ডারি কারেন্ট I2, আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি ভোল্টেজ E2, ইনডিউস ভোল্টেজ যেটা। সো এখন আমরা একটা রিডিং নিয়ে দেখি। সো এই যে আমাদের সাপ্লাই দিয়ে দেওয়া হলো, তার আগে একটু বলে নিই এখানে 3টা লাইট দেওয়া আছে। এই 3টা লাইট ইন্ডিকেট করে আমার 3টা ফেজ ওয়ার্কিং কন্ডিশনে আছে নাকি, কারণ আমাদের 3টা ফেজই কাজ করতেছে। সো আমরা প্রথম রিডিংটা নিয়ে দেখাই। প্রথমে আমরা 100 ভোল্ট এখানে সেট করে নেই প্রাইমারিতে। ওকে, আমরা এখন রিডিংটা নেওয়া স্টার্ট করি। আমরা এই নবটা মানে ঘুরিয়ে এখানে 100 ভোল্ট আমি সেট করলাম এবং 100 ভোল্টই আমার সাপ্লাই থাকবে। এখান থেকে আমি করেসপন্ডিং রিডিংগুলি নিব। এখন যদি একটু খেয়াল করেন প্রাইমারি সাইডের ভোল্টেজ আপনার 100 ভোল্ট, সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা দেখেন এটা 100.78, এটা 100.6 বা 4 এর মতো থাকতেছে। এটা একটু দেখেন 100.67 এর মতো, 6 এর মতো একটু ফ্ল্যাকচুয়েট করতেছে। এই দুইটা ভ্যালুর মধ্যে একটু ডিসক্রিপেন্সি হওয়ার কারণটা হচ্ছে আমরা যে দেখেছিলাম যে লিকেজ রিঅ্যাক্টেন্স এবং লিকেজ রেজিস্ট্যান্স ট্রান্সফরমারের যে কয়েলগুলি আছে সেটা লিকেজের কারণে আপনার এখানে ভোল্টেজ কিছু ডিসক্রিপেন্সি হবে। আচ্ছা, এ বাদে মানে রিডিং নেওয়া শুরু করার আগে আমি একটু বলে নিই, এইটা হচ্ছে আপনার লোডগুলি। এই টগল সুইচগুলি উপরে থাকা মানে হচ্ছে আপনার লোড ওপেন কন্ডিশনে আছে, মানে এই রেজিস্ট্যান্সগুলি এখন অ্যাক্টিভেটেড নাই। এটাকে যদি আমি ফ্লিক করে নিচে নামাই দিই, 1 পজিশনে আনি, তাইলে এখন হচ্ছে আমার লোড সাইডে 4800 ওহমের একটা রেজিস্টিভ ভ্যালু পাবো। সিমিলারলি আমি যদি এটা করে দিই তাহলে 2400 ওহমের পাবো এবং কনসিকুয়েন্টলি 1200 ওহমের আমি একটা রেজিস্টিভ ভ্যালু পাবো। এখন আমার কিছু কিছু কম্বিনেশন আছে যাতে আমার এই ভ্যালুগুলিকে প্যারালাল করতে হয়। ফর ইনস্ট্যান্স আপনি যদি 960 ওহম নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই দুইটা আপনি যদি অ্যাক্টিভ করে দেন 4800 এবং 1200 এই দুইটা রেজিস্ট্যান্স, তাইলে তাদের মধ্যে প্যারালালে চলে আসবে এবং প্যারালালের যে সূত্র আছে 1/R + 1/R, এটা করলে আপনি দেখতে পারবেন হচ্ছে এখানে আমরা 960 ওহম পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখন রিডিংটা নেওয়া স্টার্ট করতে পারি। সো আমরা প্রথম রিডিংটা নেই হচ্ছে আমার নো লোড কন্ডিশনের জন্য। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, আমরা প্রথম রিডিংটা নিব হচ্ছে 100 ভোল্ট নো লোড কন্ডিশনের জন্য। নো লোড কন্ডিশন মানে হচ্ছে আমার সার্কিট ওপেন থাকবে, কোনো লোডই অ্যাক্টিভ থাকবে না। এবং নো লোড কন্ডিশনে যে জিনিসটা হবে, আমার প্রাইমারি সাইডে ম্যাগনেটাইজিং কারেন্ট কিন্তু ফ্লো করবে, প্রাইমারি কারেন্ট ফ্লো করবে, সেটা আমরা দেখে এসেছি থিওরিতে। সেকেন্ডারি সাইডে যেহেতু ওপেন সার্কিট সেখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। সো আমরা একটু দেখি, এই যে প্রাইমারি সাইডে কিন্তু আমাদের একটা কারেন্ট ফ্লো করতেছে, এটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ারের মতো। সেকেন্ডারি সাইডে কোনো কারেন্ট ফ্লো করছে না। সেকেন্ড যে জিনিসটা হবে, ভোল্টেজ আপনার মোরলেস কাছাকাছি থাকবে, প্রাইমারি সেকেন্ডারি আইডিয়াল কন্ডিশনে দুইটা ভোল্টেজই সেম থাকার কথা, বা যেহেতু আমার রিঅ্যাক্টেন্স এবং লিকেজের কারণে কিছু লস হচ্ছে, সো আমরা সেম পাবো না। এখন আমরা প্রথম রিডিংটা দেখি। প্রথমে আমরা একটু 48 ওহম লোড দিয়ে দেখব আমার কি চেঞ্জটা হচ্ছে। সো এই যে 48 ওহম আমরা এটা ফ্লিক করে দিলাম, আমরা ভোল্টেজটা দেখি। প্রাইমারি যা ভোল্টেজ আছে সেটাই থাকবে, প্রাইমারি কারেন্টটা আপনার ইনক্রিজ করে যাচ্ছে। আপনার আগে 5 মিলি অ্যাম্পিয়ার ছিল, এখন 24 মিলি অ্যাম্পিয়ারের মতো। যেহেতু আমি লোড কানেক্টেড করে ফেললাম, দ্য সার্কিট ইজ ক্লোজড ইন দ্য সেকেন্ডারি সাইড, সো সেকেন্ডারি সাইডে আমার একটা কারেন্ট চলে আসতেছে, এই যে 20 আপনার মিলি অ্যাম্পিয়ারের মতো। এবং লোডেড কন্ডিশনে আপনার ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা ড্রপ করবে, এবং এটা আমাদের এই ক্ষেত্রেও সেটাই আমরা দেখতে পেলাম প্র্যাকটিক্যালি। 100 থেকে এটা 99 অথবা 98 এর কাছাকাছি আছে।
সো এটা হচ্ছে আমি যখন 4800 ওহম লোড দিব। সিমিলারলি আমরা এখানে 2400 এর জন্য আমরা লোড দিয়ে রিডিংটা নিব, তারপরে 1600, 1200 এবং 960 ওহমের জন্য আমরা মেজার করব হচ্ছে প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ। সো এইভাবে আমরা টেবিলটা ফিল আপ করবো এবং আমরা লাস্টে আপনাদেরকে দেখাই দেবো টেবিলটা ফিল আপ করলে দেখতে কি রকম হয়। সো এই ছিল হচ্ছে আমার রেজিস্টিভ লোডের ক্যালকুলেশনটা। এখন আমরা দেখবো হচ্ছে ইন্ডাকটিভ লোডের জন্য। সো এখন যদি আমরা ইন্ডাকটিভ লোডের জন্য দেখি, কিছুই করতে হবে না, খালি লোডটা চেঞ্জ করে দিলেই হবে। লোডের এক প্রান্ত আমি রেজিস্ট্যান্স থেকে খুলে নিয়ে ইন্ডাকটিভ লোডের মধ্যে লাগালাম। এখন এখানেও আমার একই কাজই করতে হবে। আপনার প্রথমে প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি ভোল্টেজ বের করতে হবে। মানে আমাদের মূল টাস্কটা হচ্ছে আমরা ট্রান্সফরমার রেগুলেশনটা আজকে মেজার করব। এখানে ইন্ডাকটেন্সে বলে দিই, ইন্ডাকটেন্সের যে ভ্যালুটা, রেজিস্ট্যান্সের ভ্যালু তো সবসময় আমাদের ওহমেই আসে এবং ওহমেই পাচ্ছি। ইন্ডাকটেন্সের ভ্যালুটা আপনি রিঅ্যাকটেন্স হেনরি আকারেও দেখতে পারেন অথবা এটার ইম্পিডেন্স ওহম আকারেও দেখতে পারেন। আপনাদের ল্যাব শিটে এটা ওহম আকারে দেওয়া আছে ইম্পিডেন্স, সো আমরা এখানে ওহমিক ভ্যালুটা নিয়েই কাজ করব। সো এই ক্ষেত্রে আমরা নো লোড কন্ডিশনের জন্য যদি দেখি, নো লোড কন্ডিশনের জন্য আপনার সাপ্লাইয়ে 100 ভোল্ট থাকলো, সেকেন্ডারিতে এখন কোনো লোড অ্যাক্টিভেটেড নাই, আমার প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, প্রাইমারি কারেন্ট, এটা হচ্ছে আমার ম্যাগনেটাইজিং কারেন্টটা। সেকেন্ডারিতে আমার কোনো কারেন্ট ফ্লো হবে না যেহেতু ওপেন সার্কিট, এবং আমি আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজ মোরলেস সেম হবে। এখন আমরা গিয়ে দেখব যে একটা লোড দিলে কি হয়। এখন যদি আমরা একটা লোড দিয়ে দেখি, সেম কেসটাই ঘটবে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে। আমরা এখানে 4800 ওহম ইম্পিডেন্স দিয়ে দেখলাম, প্রাইমারি যা আছে তাই। প্রাইমারি কারেন্টটা আপনার ইনক্রিজ করবে 5 থেকে 25 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। সেকেন্ডারি সার্কিট ক্লোজ হয়ে যাবে, সেখানে আপনার আমি 20 মিলি অ্যাম্পিয়ারের মতো একটা কারেন্ট পাবো এবং সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজটা ড্রপ করবে। এখানে আমার 100 থেকে 98 এ আসলো। আচ্ছা, সো রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স মোরলেস কাছাকাছি রেগুলেশনই দিবে এবং এটা কাছাকাছি ভাবেই ভ্যালুগুলি দেখায়। ডিফারেন্সটা হয় গিয়ে যখন আমরা ক্যাপাসিটিভ লোডটা ইউজ করব। আমরা একটু ক্যাপাসিটিভ লোডটায় যাই, ক্যাপাসিটিভ লোডটায় গিয়ে দেখলে আমরা দেখব ভোল্টেজে একটা ডিসক্রিপেন্সি শো হচ্ছে, সেটা আমরা দেখি। আবার আমরা কানেকশনটা চেঞ্জ করে দিলাম। এখানেও সিমিলারলি আপনি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ ভ্যালুগুলোও পাইতে পারেন, এখানে মাইক্রোফ্যারাডে দেওয়া আছে প্রত্যেকটা, অথবা তার ইম্পিডেন্স ভ্যালুটাও আমরা নিতে পারি 4800, 2400 এবং 1200। সো আবার প্রিভিয়াসলি নো লোড কন্ডিশনের মতো এখানেও সেম কেস হয়ে যাবে। আমার প্রাইমারি সাইডে যা সাপ্লাই দিচ্ছি 100 ভোল্ট, সেই 100 ভোল্ট থাকলো, প্রাইমারি একটা ম্যাগনেটাইজিং কারেন্ট থাকবে, সেকেন্ডারিতে প্রাইমারি ভোল্টেজের কাছাকাছি একটা ভোল্টেজ থাকবে এবং সেকেন্ডারি কারেন্ট আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেকেন্ডারিতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না যেহেতু ওপেন সার্কিট। এখন আমরা একটা লোড দিয়ে দেখি, এখানে আমরা এই 4800 ওহম একটা লোড দিলাম। ইন্টারেস্টিংলি দেখেন প্রাইমারি সাইডের ভোল্টেজ কিন্তু আমার 100 আছে, বাট ক্যাপাসিটেন্স যেহেতু আমার রিঅ্যাক্টিভ এলিমেন্ট এন্ড ক্যাপাসিটেন্স, আমরা এটা থিওরিতেও দেখছি যে ক্যাপাসিটেন্স আপনার ইয়েটাকে সাপ্লাই দেয়, লোডটাকে সাপ্লাই করে। সো ক্যাপাসিটেন্সে গিয়ে আপনার এখানে ভ্যালুটা ইনক্রিজ করে ফেলতেছে, 100 থেকে 102 ভোল্ট দেখাবে। এই জিনিসটা আমরা থিওরিতে দেখবো, এই ল্যাবের থিওরি লেকচারটাতে দেখে আসলাম ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে। আদার দেন দ্যাট কারেন্ট আপনার সেমি থাকবে, প্রাইমারি কারেন্টটা একটু ইনক্রিজ করবে যে ম্যাগনেটাইজিং কারেন্টটা আছে, এবং সেকেন্ডারি যে কারেন্টটা আছে সেখানে একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে 20 অ্যাম্পিয়ারের মতো। দেখার বিষয় হচ্ছে আপনার রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড দুই ক্ষেত্রে আপনার সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা ড্রপ করে আমরা যখন লোডের কন্ডিশনে যাব। ক্যাপাসিটিভ লোড হচ্ছে, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে চিন্তা করলে
সেই ক্ষেত্রে আপনার সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা ইনক্রিজ করবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি রিডিং। এখান থেকে আমি একটা নো লোড এবং ফুল লোড ভ্যালু কনসিডার করে আমরা ভোল্টেজ রেগুলেশনটা মেজার করব। ওকে, এখন আমরা এই ট্রান্সফরমারটার একটা ইন্টারনাল কনস্ট্রাকশন দেখি। সো আমরা যেটা আগে দেখলাম, এই জিনিসগুলো হচ্ছে আমার কয়েলগুলি। এটা আমরা প্রাইমারি কয়েল হিসেবে কাজ করলাম, এই জিনিসটাকে আমরা সেকেন্ডারি কয়েল হিসেবে কনসিডার করেছি। এখন এখানে যদি আমি এইটাকে প্রাইমারি এইটাকে সেকেন্ডারি করতাম তাও কোনো সমস্যা ছিল না। এখন ট্রান্সফরমারের বিভিন্ন টাইপ আমরা দেখে আসছি থিওরিতে। স্টেপ আপ ট্রান্সফরমারও হয়, প্লাস স্টেপ ডাউন ট্রান্সফরমারও হয়। এখন সেই প্রাইমারি সাইডে আমি এই কয়েলটা নিলাম, এই সেম নাম্বার অফ টার্ন যদি আমি নিতে চাই তাইলে এখানে 5 আর 6 নাম্বার পয়েন্টে লাগাবো, তাহলে দুইটা টার্ন সংখ্যা সেম, ভোল্টেজও কনসিকুয়েন্টলি প্রপোর্শনালি সেম হবে। বাট আমি যদি ট্রান্সফরমারটাকে স্টেপ ডাউন করতে চাই সেই ক্ষেত্রে আমার করতে হবে 5 এবং 9 এরকম একটা ট্যাপিং এর মধ্যে যদি নেই, তাহলে আপনার টার্ন সংখ্যাও কমে যাবে, রিঅ্যাক্ট্যান্সও কমে যাবে এবং কনসিকুয়েন্টলি আপনার এটা ভোল্টেজ ড্রপও কমে যাবে। এখন সে ফর ইনস্ট্যান্স আপনি ট্রান্সফরমারটাকে স্টেপ আপ করতে চান, তখন আপনি কি করবেন? এইটাকে আমি প্রাইমারি নিলাম, তাইলে আমার প্রাইমারি সাইডে টার্ন সংখ্যা কম, সেকেন্ডারি সাইডে আপনার নাম্বার অফ টার্নস বেশি হয়ে গেল। সো এটাকে আমরা সেকেন্ডারি সাইড নিলাম। আচ্ছা, এখন দেখি এটা ইন্টারনালি দেখতে কিরকম। সো দিস ইজ দ্য ট্রান্সফরমার। এটা হচ্ছে আপনার ট্রান্সফরমারটা। এটার ভিতরে আপনার এই দেখেন, এই যে জিনিসটা মেটাল ল্যামিনেশন, এটাকে বলতেছি হচ্ছে আমরা কোর। এটাকে বলতেছি আমরা হচ্ছে কোর। এবং এটার ভিতরে আপনার এই যে প্লাস্টিক বডি, এটা পিছে আপনার ওয়াইন্ডিংটা থাকবে। এই কোরগুলি দেখেন ল্যামিনেটেড আকারে আছে এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে শেল টাইপ। সো জিনিসটা যদি এরকম হয় তাইলে আপনার এরকম হয় তাইলে সো এই যে হচ্ছে আপনার ল্যামিনেশনটা, শেল টাইপ ট্রান্সফরমারে আপনার ওয়াইন্ডিংটা থাকে হচ্ছে এই মাঝখানের পাতটাতে। আর আমরা যেটা থিওরিতে দেখি মাঝখানের এই ইয়েটা থাকে না, এই বারটা থাকে না, আমরা দুই সাইডে কয়েল কানেক্ট করি। এই ক্ষেত্রে আমাদের এখানে যে শেল টাইপ ট্রান্সফরমারে প্রাইমারিও এখানে থাকবে, সেকেন্ডারিও এখানে থাকবে। কানেকশনটা কিভাবে দেওয়া হয়? প্রথমে আমরা জানি ট্রান্সফরমারে কোনো কন্ডাক্টিভলি কাপলড কিছু নাই, সবই ইন্ডাকটিভ কাপলড। তার মানে এখানে একটা ইনসুলেশন ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে, সেটা আমরা একটা টেপ বা মাইকার লেয়ার দিয়ে করে নিই। তার উপর আমি প্রাইমারি ওয়াইন্ডিং পেঁচাই দিই। এখানে জিনিসটা একটু দেখা যাচ্ছে, এই যেমন এখানে আমার টেপের একটা লেয়ার, এরকম একটা টেপের লেয়ারের উপরে আপনার ওয়াইন্ডিংটা থাকে। সো প্রাইমারি ওয়াইন্ডিং দেওয়ার পর তার উপর আমি আবার টেপ দিই, দিয়ে তার উপর আমরা সেকেন্ডারি দিই। এইরকম এই ক্ষেত্রে আপনার এখানে তিন ধরনের 3 লেয়ার আমরা ওয়াইন্ডিং করি। সো এইটা একটা ওয়াইন্ডিং, এরপর টেপের লেয়ার, এই আরেকটা ওয়াইন্ডিং, আরেকটা টেপের লেয়ার, এই আরেকটা ওয়াইন্ডিং। সো এই হচ্ছে আপনার বেসিক কনস্ট্রাকশন ট্রান্সফরমারটা। এবং এইরকম পাতগুলি আপনি যদি কয়েকটা একসাথে নেন তাইলে দেখবেন এরকম করে অনেকগুলি যদি এরকম করে একটার সামনে আরেকটা এভাবে বসাতে থাকেন তাইলে আপনি দেখবেন যে এরকম একটা ল্যামিনেটেড বডি, এরকম একটা সলিড বডি হয়ে যাবে। সো এই এরকম করে আমরা অনেকগুলি 100-150 যদি এভাবে পাশাপাশি লাগাইতে থাকি তাইলে এইভাবে আমরা ট্রান্সফরমার পোর্টটাকে ফর্ম করতে পারবো। সো দিস ওয়াজ দ্য বেসিক কনস্ট্রাকশন অফ দ্য ট্রান্সফরমার। ওকে, ওয়েলকাম ব্যাক। আশা করি প্রেজেন্টেশনে কোনো প্রবলেম নাই, আছে কি? না স্যার। নাই না? সো আজকে লাস্ট আরেকটা জিনিস দেখে আমরা কনক্লুড করে ফেলবো, আমাদের ডাটা শিটটা কিরকম হয় সেটা একটু আমরা দেখে নেই। জাস্ট গিভ মি আ মিনিট, আমি একটু ওপেন করে নিচ্ছি।
স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই ডাটাটা দেখি। রিডিং তো কিভাবে নিতে হয় সেটা আমরা দেখে নিলাম। রেজিস্টিভ লোডের জন্য যেটা হয় দেখেন, নো লোড কন্ডিশনে আমি ভোল্টেজ পাচ্ছি অলমোস্ট সেম। এক্ষেত্রে সেমই চলে আসছে, সবসময় সেম আসে না, রিঅ্যাক্টেন্সের কারণে বা লিকেজের কারণে একটু কম হয়। এখানে সেম চলে আসছে, ব্যাপার না, এটা হইতেই পারে। আমাদের মিটারগুলো অতটাও সেন্সিটিভ না যে লিকেজ সে করতে ক্যাপচার করতে পারবে। সো যত আমি লোড বাড়াচ্ছি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে, তত দেখবেন আপনার কি হচ্ছে, আপনার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা কমে যাচ্ছে। এখন লোড বলতে কিন্তু ওহম ভ্যালু না, লোড আর রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লোড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স অর ইম্পিডেন্স। ইম্পিডেন্সের যা ভ্যালু হবে তার 1/ইনভার্স যেটা হয় সেটাকে আমরা বলে থাকি সার্কিট লোড। সেই জন্য 960 হচ্ছে আমার হাইয়েস্ট লোড, 4800 হচ্ছে আমার লোয়েস্ট লোড। সো লোড যত বাড়তেছে আমার আমার সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা তত কমে যাচ্ছে। সো এখন আপনাদের এখানে টাস্ক যেটা হবে, এই 100 ভোল্ট এটাকে আপনি নো লোড ভোল্টেজ এবং আপনি সে 95 কে ফুল লোড ভোল্টেজ ধরে আপনার পার্সেন্টেজ রেগুলেশনটা বের করতে হবে। ঠিক আছে, এটা একটু লিখে নেন কেউ একজন। 100 হচ্ছে আপনার নো লোড, 95 হচ্ছে আপনার ফুল লোড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। সিমিলারলি আমরা যদি দেখি ইন্ডাকটেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রেও অলমোস্ট সেম। আপনার লোড বাড়ার সাথে সাথে সেকেন্ডারি সাইডের ভোল্টেজ রিডিউস করবে। এখানেও আপনি 100-কে নো লোড ধরেন এবং 93-কে ফুল লোড ধরেন, ধরে পার্সেন্টেজ রেগুলেশনটা বের করে দেখাবেন। ফাইনালি যেটা করতে হবে, ফাইনালি ক্যাপাসিটিভ লোডের জন্য আপনি দেখেন নো লোডের ক্ষেত্রে যেই ভোল্টেজ আছে এখানে আপনার সেকেন্ডারি সাইডে সেম ভোল্টেজই আসছে, বাট লোড দেওয়ার সাথে সাথে আপনার ভোল্টেজ ইনক্রিজ করে ফেলতেছে, এবং যত লোড দিবেন সেকেন্ডারি সাইডের ভোল্টেজ তত বেশি ইনক্রিজ করবে। সো এই ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ রেগুলেশন বের করতে হবে। এটা নো লোড, 108 হচ্ছে আপনার ফুল লোড, বের করে পার্সেন্টেজ রেগুলেশনটা বের করতে হবে। এই ডাটা শিটটা আমি আপনাকে দিয়ে দিব এবং এইটার উপর ভিত্তি করে আপনাকে এরকম একটা প্লট করতে হবে, যেটার আপনার ওয়াই অ্যাক্সিসে থাকবে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আপনার সেকেন্ডারি ভোল্টেজ এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আপনার সেকেন্ডারি কারেন্ট। সেটার জন্য আপনার রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোডের প্লটটা করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট সপ্তাহের জন্য ল্যাব রিপোর্টের টাস্কিং। একটু বলে নেই, দেখেন রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ লোড যে কথাটা বললাম, যত আমি লোড বাড়াচ্ছি তত আপনার কার্ভটা ডিপ করতেছে, আপনার ভোল্টেজটা কমে যাচ্ছে, ক্যাপাসিটেন্স হচ্ছে অপোজিট, ততটা বেড়ে যাবে। আচ্ছা, এছাড়াও যে কাজটা করতে হবে, আমি একজন আমাকে অ্যাক্টিং সিআর বা সিআর যে কোনো একজন মেইল অ্যাড্রেস দেন, আমি তাকে একটা গুগল ক্লাসরুমের লিংক শেয়ার করে দিব, সেখানে আমি ল্যাব শিট আজকে যেটা সেটা আমি আপলোড করে দিব। সেটা শেষে কিছু রিপোর্ট কোশ্চেন আছে, সেই রিপোর্ট কোশ্চেনগুলি কমপ্লিট করে আমাদেরকে দিতে হবে। স্যার জি স্যার লিংকের সাথে স্যার ওই গুগল ক্লাস কোডটা যদি দিতেন তাহলে স্যার ভালো হতো স্যার। অবশ্যই, অনেক সময় স্যার হ্যাঁ লিংকে আমি মেইল অ্যাড্রেস দিলে তো অবশ্যই গুগল ক্লাসরুম তো ক্লাস করতে দিব, নাহলে আপনি ঢুকবেন কিভাবে ক্লাসরুমে? জি স্যার। বোঝা গেছে না? ক্লাসরুমের মধ্যে আজকের ভিডিও, আজকের লেকচার ম্যাটেরিয়ালস সবকিছু আপলোড করা থাকবে, যেখানে যে ডায়াগ্রাম ইউজ করা হয়েছে, এই ল্যাব শিট সবগুলি আপলোড করে দেওয়া হবে এবং আমাদের ভিডিও প্রেজেন্টেশন সবগুলি আপলোড করা থাকবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আজকের ল্যাব নিয়ে? আই গেস নাই। আমি ল্যাব রিপোর্টটার কথা একটু বলে দেই। ল্যাব রিপোর্টে কোনো থিওরি টিওরি লেখা লাগবে না, ডাটা শিট থাকবে, আমার গ্রাফ থাকবে, পার্সেন্টেজ রেগুলেশনগুলি বের করবেন, ভেক্টর ডায়াগ্রামগুলি যেটা দেখালাম লাস্টে সেটা একটু ড্র করতে হবে, আর আপনার এই গ্রাফটা দিতে হবে। আর হচ্ছে ফাইনালি আপনার রিপোর্ট কোশ্চেন, আমার 5টা না 4টার মতো রিপোর্ট কোশ্চেন আছে, সেটার আনসারটা লিখতে হবে। মোরলেস আমরা যা স্টাডি করছি সেটার উপরেই নির্ভরশীল, একটু হয়তো ডিপে যাইতে হতে পারে, সেটা আপনারা নেট অথবা
বইয়ের থেকে রেফার করতে পারেন। সো আর যদি কোনো কোশ্চেন না থাকে উই ক্যান কল ইট এ ডে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? স্যার, জি স্যার, ল্যাব রিপোর্টে কি স্যার ডিসকাশনটা থাকবে স্যার? হ্যাঁ, ডিসকাশন তো আসলে করলাম তো না আমরা কিছু। ডিসকাশন আপনি দিতে পারেন চাইলে, বাট আমি স্যার না না দিতে চাইলে সমস্যা নেই। আচ্ছা, ডিসকাশন দেওয়ার দরকার নেই, কারণ ডিসকাশনটা আমরা কি করি, আমরা ল্যাবে করার পরে যে ডিসক্রিপেন্সি গুলি হয় সেটাই তো আমরা নিজেরা অনুধাবন করে লিখি। এখানে তো আমি বলেই দিলাম সব ডিসক্রিপেন্সি কি হয়, এটা আর আপনি আলাদা করে লিখলে টাইম ওয়েস্ট আমার মতে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মিটিং এন্ড করে দিচ্ছি। আমাকে স্যার শুনতে পাচ্ছেন? স্যার 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 প্লিজ স্যার। আচ্ছা, ওই সিয়া তোমাদের এই ক্লাসে তোমাদের স্টুডেন্ট কতজন টোটাল? 36 স্যার। কত? 36। 36। তো ঠিক আছে, আজকে ফার্স্ট ক্লাস ছিল, তো তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবা। হ্যাঁ, অনলাইন ক্লাসে তোমাদের যদি কোনো ডিফিকাল্টিজ হয় ডেফিনেটলি আমাদেরকে বলবা, উইল ট্রাই টু সলভ ইট। বাট তোমার যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করে নাই সবাইকে বলবা ক্লাসের জন্য অ্যাটেন্ড করে। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। ক্লাসে স্টুডেন্টদেরকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। ক্লাসে এই যে অ্যাটেন্ড না করা, সেটা কিন্তু তোমার কি হয়, তুমি কিন্তু যারা অ্যাটেন্ড করছে না তারা দেয়ার মানে অ্যাটেন্ডেন্স তো মিস করছে, এবং তারা কিন্তু যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দেওয়া আছে না, কলেজিয়েট, নন কলেজিয়েট, ডিসকলেজিয়েট, তো এগুলো কিন্তু তোমার এফেক্ট করবে আলটিমেটলি। হ্যাঁ, তোমাদের আজকে ক্লাসে কি তোমরা বুঝতে পেরেছো বলো তো আমাকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা হয়? না স্যার। অসুবিধা হলে বলবো যে স্যার আমরা এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমাদেরকে আরেকটু বোঝান। হ্যাঁ, কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? অলরাইট। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার ক্লাস রেকর্ডটা যদি একটু হ্যাঁ, জিসিতে ক্লাস আপলোড রেকর্ড করতে। দিয়ে দেওয়া হবে। স্যার শিবলি স্যার কি আছেন স্যার? আপনি দিতে পারছি না। স্যার না থাকলে স্যার শপথ স্যার আমি এন্ড করে দিতে যাচ্ছি স্যার, উইথ ইওর পারমিশন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।